দাদি গো, মইরা যাইতেছি। লন্ডন থেকে ৩ চাচাতো ভাই বাড়িতে আগমন উপলক্ষে দিনভর হাড়ভাঙা পরিশ্রম করেছে শেহের। সারাদিনে একটু ফুরসত নেওয়ারও সুযোগ হয়নি এতিম মেয়েটির। এই মধ্যরাতে গিয়েছিল বাড়ির উঠোন পেরিয়ে মেইন গেট লক করতে। সেখান থেকেই আচানক এমন বুকফাটা আর্তনাদ এলো। নাতনির এহেন গগনবিদারী চিৎকারে অন্তরাত্মা কেঁপে উঠেছে দাদি মেহেরুন্নেসার। কিন্তু ঘর থেকে বারবার ডেকেও শেহেরের কোনো সাড়াই পাচ্ছেন না দাদি। কি করে সাড়া পাবে? মেয়েটি তো অচেতন হয়ে পড়ে রয়েছে গেটের ওখানেই। প্যারালাইজড দাদিরও সাধ্য নেই নাতনির কাছে ছুটে যাবার। ওদের বাড়ির গেটটি বেশ পুরনো, দুটো লোহার পাল্লায় তৈরিকৃত গেট। লৌহ নির্মিত পাল্লা দুটোর একটি আবার ভীষণ নড়বড়ে। কিছুদিন আগে পাল্লাটি খানিক ঝুঁকে পড়েছে মাটিতে। গেট লক করতে হলে এই ঝুঁকে পড়া পাল্লাটি জোরে টেনে আনতে হয় অন্যটির নিকটে। ক্লান্ত শরীরে ভীষণ জোরে পাল্লাটি টান দিয়েছিল শেহের। সজোরে আসা লোহার পাল্লাটির আঘাতে নিজেই মাটিতে লুটিয়ে পড়েছেন মেয়েটি। জ্ঞানও হারিয়েছে ক্ষণিকেই। পড়ে যাবার সময় চিৎকার করে বলেছিল, দাদি গো, মইরা যাইতেছি। নিঝুম নিস্তব্ধ শীতকালীন মধ্যরাত এখন। হিমহিম বাতাসে ভেসে মৃদু আওয়াজে চলে যায় বহু দূরে। গেটের লক আটকানো হলে সে আওয়াজ একটু হলেও তো দোলা দিত দাদির কর্ণকুহরে। কিন্তু কোনো মৃদু আওয়াজও আসেনি হিমেল হাওয়ায় ভেসে। ঘরের অন্দরে থেকেও দাদি নিশ্চিত শেহের রুদ্ধ করতে পারেনি বাড়ির সম্মুখদ্বার। সেটি রয়েছে উন্মুক্ত হয়েই। বাবা মানেই এতিম শেহেরের। জন্ম হয়েছিল এক প্রভাতের প্রথম প্রহরে, তাই বাবা আদর করে নাম দিয়েছেন আরিয়ানা শেহের, যার অর্থ পরম পবিত্র ভোর। হয়তো পবিত্রতা আছে জীবনে, কিন্তু নিয়তির কাছে বড্ড দুর্ভাগা বেচারি। জন্মের মাসখানেক পরে মা ইহলোক ত্যাগ করেছেন অগ্নিদগ্ধ হয়ে। স্ত্রীর মৃত্যুর পরে মেয়েটির পুলিশ অফিসার বাবা আর বিয়ে করেননি। একমাত্র সন্তান শেহেরই ছিল তার ধ্যান জ্ঞান, বাঁচার অন্তিম অবলম্বন। সেই ত্যাগী বাবাও পৃথিবীর মায়া ত্যাগ করেছেন বছর ৫ আগে। নিয়তির এই নিষ্ঠুর খেলায় মেয়েটি হয়ে গেছে বড্ড একা, ভীষণ নিঃসঙ্গ। বৈরী ভাগ্যলীলায় সব হারিয়ে পরমা সুন্দরী শেহেরের ঠাঁই হয়েছে মফস্বলের এই দাদাবাড়িতে। দাদির ছায়াতলেই বেড়ে উঠছিল কিশলয়ের ন্যায় কোমল এই কুমারী মেয়েটি। এই দাদাবাড়িতে ছোট চাচা চাচি সংসারের স্বঘোষিত হর্তাকর্তা। তাদের অনাদর আর অবহেলায় বেড়ে উঠলেও পড়াশোনায় বেশ মনোযোগী শেহের। নিজ জেলায় অবস্থিত পাবলিক ভার্সিটিতে পড়ছে ২০ বছরের এই সুন্দরী সুচরিতা। শেহেরের বাপ চাচাদের ৩ ভাইয়ের মাঝে ওর বাবা দ্বিতীয়। পেশায় পুলিশ অফিসার ছিলেন প্রয়াত ভদ্রলোক। লন্ডন প্রবাসী বড় চাচা ব্রিটিশ ডক্টর, আর ছোট চাচা স্থানীয় হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। আগামীকাল যে ৩ চাচাতো ভাই লন্ডন থেকে বাড়িতে আসবে, ওরা বড় চাচার ছেলে। সুদূর বিলেত থেকে আজ রাতে ওদের ঢাকায় আগমনের কথা, আর শেকরের টানে আগামীকালই ছুটে আসবে মফস্বলের এই দাদাবাড়িতে। ৩ লন্ডন বয়ের আগমনী বার্তা সম্পর্কে সবাই অবগত ছিল। তবুও আজ সকালে গৃহস্থলী ছোট চাচি পরিবারসহ বাপের বাড়ি চলে যায়। কে জানে কি এমন জরুরি প্রয়োজন ছিল তার। যাবার আগে শেহেরকে বাড়িঘর গুছিয়ে রাখার আদেশ দিয়ে গেছেন চাচি। চাচা চাচির ছায়াতলে থেকে তাদের আদেশ এড়িয়ে যাবার উপায় কি আছে? ভালো মন্দ সবকিছুই তো মাথা পেতে নিতে হবে চুপটি করে। সাধারণত এভাবে ভারী গৃহস্থালী কাজকর্ম হয় না শেহেরের। বাড়ির বুয়াকে নিয়ে চাচি সামলে নেন সবকিছু। প্রয়োজনে অথবা শখের বসে টুকটাক কাজ করে মেয়েটি। কিন্তু বিলেতে ৩ চাচাতো ভাইয়ের মধ্যে যমজ ২জন ব্রিটিশ ডক্টর। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি ওরা। ওই যমজ ২জনের কথা চিন্তা করেই আরও বেশি কাজ করতে হয়েছে শেহেরকে। বাড়ির বুয়াটাকে নিয়ে দিনভর গাধার ন্যায় খেটে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে হ্যাংলা পাতলা গড়নের লম্বাটে সুন্দরী মেয়েটি। জীবনে আজ সবচেয়ে বেশি পরিশ্রম করেছে বেচারি। অভিযোগের এক ডাকবাক্স বানিয়ে রেখেছিল মনের গোপনে। দিনভর এত খেটেছে সে। ৩ বিলেতি চাচাতো ভাইকে এবার বিশাল জরিমানা করতে চায়। যমজ ডাক্তার দুটোকে তো সুদে আসুদে জরিমানা করবে, কারণ এই দুটোর জন্যই সবকিছু বেশি পরিপাটি করতে হয়েছে। প্রজাপতির ডানার মতো ঝিলমিলি রঙিন ভাবনায় ভেসে যাচ্ছিল শেহের। কিন্তু কি হলো এবার? নিয়তির নিদারুণ খেলায় যে এখন অচেতন হলো গেটের সম্মুখে। কে জানে কি আছে এই দুর্ভাগা মেয়েটির ভাগ্যে। সবসময় এমন মধ্যরাত করে বাড়ির গেট লক পড়ে না ওরা। আজ রাতে বড় ফুপি আলেয়া আর ফুপাতো ভাই রূপম এসেছিল বাড়িতে। বড় ফুপা আবার স্থানীয় পৌরসভার মেয়র। মেয়র পুত্র রূপম ভীষণ পছন্দ করে সুন্দরী মামাতো বোন শেহেরকে। তাই আজ শেষবারের মতো মাকে নিয়ে বিয়ের প্রস্তাব দিতে এলো এই নানা বাড়িতে। শুধু আজ নয়, আগেও বহুবার বহুভাবে নানির কাছে শেহেরের জন্য বায়না ধরেছে ছেলেটি। পৌর মেয়র নিজেও পুত্র রূপমের জন্য প্রস্তাব পাঠিয়েছিল শাশুড়ি মেহেরুন্নেসার নিকটে।
কিন্তু ওদের সব আশাকে বারবারই নিরাশার খাঁচায় বন্দি করে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মেহেরুন্নেসা। বয়োবৃদ্ধা হলেও মেহেরুন্নেসা ভীষণ বিচক্ষণ এবং বুদ্ধিমতী। মেয়ের ঘরের এই বাউন্ডারে নাতির সাথে বিয়ে দিতে রাজি নন এতিম শেহেরকে। তবুও মামাতো বোনের সাথে ঘর বাঁধার এক বুক বর্ণিল স্বপ্ন রূপমের। সেই স্বপ্ন ঘরেই আজও নতুন উদ্যমে বিয়ের প্রস্তাব নিয়ে ছেলেটি হাজির হয় নানির সম্মুখে। যথারীতি এবারও দৃঢ়চিত্তে প্রস্তাব নাকচ করে দিয়েছেন মেহেরুন্নেসা। প্রত্যাখ্যাত রূপম নিরুপায় হয়ে নতুন ফন্দি আটে। শেহেরদের বাড়ির পুকুরের অন্য পাড়েই রয়েছে একটি বৃহদাকার জামে মসজিদ। সেই মসজিদে দল বেঁধে তাবলিগ জামাতে এসেছেন বেশ কয়েকজন ধর্মপ্রাণ মুসল্লি। মেহেরুন্নেসার আপন ভাইও তাবলিগে এসেছে অন্যান্য মুসল্লিদের সাথে। নানি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রূপম সোজা চলে যায় মসজিদে। নানির হুজুর ভাইকে ভুলিয়ে ভালিয়ে ধরে নিয়ে আসে ঘরে। নানির ভাইকে দিয়ে নানির কাছ থেকে শেহেরকে বিয়ের প্রতিশ্রুতি আদায় করতে চেয়েছে রূপম। কিন্তু তেজস্বী মেহেরুন্নেসা তার নির্দেশে ছিলেন অনড় অবিচল। মেয়ে জামাই পৌরমেয়রকে একদমই পছন্দ করেন না তিনি। পৌরপুত্রের সাথে এতিম নাতনি বিয়ে দেবার কোনো বাসনাই নেই তার। এই রূপম রশিদের কথা না বললেই নয়। পড়াশোনা শেষ করে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছুই করছেন না ছেলেটি। রাজনীতিবিদ বাবার বখাটে পুত্র হিসেবেই পরিচিত। যদিও স্থানীয় রাজনীতিতে রূপমও ভালোভাবেই জড়িত, কিন্তু রাজনীতির এসব রাজকীয় খেলাধুলা একদমই পছন্দ নয় মেহেরুন্নেসার। হিসেবের মারপ্যাচ কিন্তু এখানেই শেষ নয়। বয়সেও রূপমের বিশাল ব্যবধান শেহেরের সাথে। ছেলেটিকে বারবার এসব বুঝিয়েছেন মেহেরুন্নেসা, কিন্তু বখাটে বাউন্ডেল রূপন নাছোড় বান্দা। এখনও আঠার মতো লেগে রয়েছে নানির পেছনে। মামাতো বোন আরিয়ানা শেহেরকে বিয়ে করার একান্তিক অভিসন্ধিতে। রূপমের বিয়ের বয়সও পেরিয়ে যাচ্ছে একটু একটু করে। তাই তো আজ আবার এসেছিল অপূর্ণ ইচ্ছেকে পূর্ণ করার বাসনায়। কিন্তু আজও মেহেরুন্নেসার প্রত্যাখ্যানে রূপমের বুক দগ্ধ হচ্ছিল ক্রোধের বিষাক্ত অনলে। সেই অনলে পুড়ে নীল বেদনায় বিষণ্ণ হয় বখাটে ছেলেটির অবাধ্য হৃদয়। বিষণ্ণতার ঘোরে হারিয়ে দ্রুত বাড়ি ফিরে যেতে চায় রূপম, কিন্তু যাবার পূর্বে শেহেরকে ডেকে মেহেরুন্নেসার সম্মুখেই হুমকি দিয়ে যায়, শোন নায়িকা, তোরে আমি 2 সপ্তাহের মধ্যেই আমার বউ করতে চাই, প্রয়োজনে উঠায়া নিয়ে যাইমু। দেখি তোর দাদি তোরে কেমনে আটকায় রাখে। বজ্রপাতের ন্যায় এহেন অগ্নিঝরা গর্জন করেই নানা বাড়ি থেকে বেরিয়ে যায় রূপম। ক্ষোভের তীব্রতায় ছেলেটি মাকেও সঙ্গী করে নিয়ে যায়নি তখন। পুত্র রূপমের বিয়ে নিয়ে আলেয়াও ভীষণ উদ্বিগ্ন। শেহেরকে ঘিরে বয়োবৃদ্ধা মায়ের সাথে আজ অনেক বাকবিতণ্ডাও হয়েছে আলেয়ার। অসুস্থ মেহেরুন্নেসা মেয়েকে কোনো পাত্তাই দেননি। শেষ পর্যন্ত প্রয়োজনের অতিরিক্ত আলাপও করেননি। বিষণ্ণ আলেয়া ছেলের আশায় রাত অবধি অপেক্ষা করেছিলেন নীরবে। সময়ের বাধাহীন স্রোতে সাঁঝ পেরিয়ে রাত আসে আপন গতিতে। তারপরে চুপটি করে কখন যেন মধ্যরাত এলো লুকায়িত গোপনে। রাত 12টার খানিক পরে মাকে ফিরিয়ে নিতে আবারও নানা বাড়িতে হাজির হয় রূপম। আনমনা শেহের ছিল তখন ওয়াশরুমে। পুত্র রূপমের সাথে বড় ফুপু ফিরে যায় কাল বিলম্ব না করে। তাদের প্রস্থান করার মিনিট 2 পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসে মেয়েটি। কোমল হাতে চাবি নিয়ে গেট লক করতে যায় মৃদু পায়ে। তারপরই তো ঘটল জ্ঞান হারাবার মতো দুর্ঘটনা। ছোট্ট জীবনে সুখ দুঃখের নিরন্তর দোলাচলে সবাই একা করে রেখে গেছে ওকে। আপন বলতে এখনও রয়ে গিয়েছে এই দাদিটি। পক্ষাঘাতগ্রস্ত দাদি মেহেরুন্নেসার সাধ্য নেই শয্যা ছেড়ে উঠে গিয়ে নাতনির অবস্থা পর্যবেক্ষণ করার। অঘটন যে কি ঘটেছে সেটাই তো এখনো সঠিকভাবে আন্দাজ করতে পারেননি শয্যাশায়ী বৃদ্ধা। কেউ উঠিয়ে নিয়ে গেলেও তো কিছু না কিছু আওয়াজ পাওয়া যেত। আওয়াজ তো হয়েছে, শুধু গেটের পাল্লা ধরে টান দেয়ার। তাই বয়োবৃদ্ধা দাদি মেহেরুন্নেসাও অনেকটাই নিশ্চিত নাতনি অচেতন হয়েই পড়ে আছে বাড়ির তোরণে। বাড়ির তোরণটিও না একদম যেন রাস্তার উপরে, বহু দূরগামী বিস্তীর্ণ সরকারি রাস্তা একে। এ পথ ধরে চেনা অচেনা কত মানুষ চলাফেরা করে রাত বিরেতে। মধ্যরাতে একজন নারীকে পথের ধারে পড়ে থাকতে দেখলে যে কোনো পুরুষই লোভী হয়ে উঠতে পারে। আর শেহেরের মতো এমন একজন নজরকাড়া সুন্দরী সুচরিতা পড়ে রয়েছে পথের ধারে। কত অযাচিত দুর্ঘটনায় ঘটতে পারে আজ দাদির নয়নের অগোচরে। প্যারালাইজ বৃদ্ধা নিজে থেকে পাশ ফিরতেও পারেন না বিছানায়। এই শরীরে তার সাধ্য নেই নাতনিকে কোনোভাবে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবার। হতাশ কণ্ঠে বৃদ্ধা শুধু আল্লাহর নাম জপছেন যেন কোনো কলঙ্ক না আসে এতিম নাতনির জীবনে। বৃদ্ধার হতাশার মাঝেই গাড়ির আওয়াজ শোনা গেল বাড়ির তোরণে। আচানক কেউ একজন গাড়ি থামিয়েছে বাড়ির সম্মুখে। এতিম কুমারী নাতনির চিন্তায় এখন শুধু বুক ধড়ফড় করছে বৃদ্ধার। কে এলো এই অশুভ মধ্যরাতে? কোনো ক্ষতি করবে না তো শেহেরের? এইসব ভাবনার বিষাদে ছলছল আখিজল বৃদ্ধার কপল বেয়ে ঝরছে নিরন্তর। অদৃশ্য নিয়তির অনিন্দ খেলায়
হয়তো এ অশুভ রাতও পরিণত হতে পারে এক শুভ রাত্রিতে। এই চরম দুঃসময় এমন পরম সৌভাগ্য কি হবে শেহেরের? এতিম শেহেরকে নিয়ে এক অন্তিম ইচ্ছে ছিল দাদির। ইহলোক ত্যাগের পূর্বে এতিম নাতনিকে কোনো এক সুপাত্রের হাতে তুলে দেবেন। আর আজ এই অশুভ ক্ষণে নয়নের অগোচরে নাতনির সাথে কি হচ্ছে কিছুই জানেন না এ বয়োবৃদ্ধা। জীবনের সব আশা, ধরিত্রীর সব মায়া বোঝই বিলীন হলো এ এতিম মেয়েটির সম্মুখে। তা না হলে এমন অসময়ে এহেন অঘটন ঘটবে কেন? উৎকণ্ঠায় দেহ থেকে যেন প্রাণ বেরিয়ে যাবার উপক্রম বৃদ্ধার। এমন বিষণ্ণ ভাবনার বৈরী আবেশে মৃত্যু শয্যাশায়ী বৃদ্ধা কেঁদে কেঁদে আরতি জানাচ্ছেন আল্লাহর কাছে। এতিম নাতনিটা যেন সসম্মানে থাকে এই নিষ্ঠুর নির্মম অশুভ রজনীতে। হিমহিম বাতাসের মৃদু দোলায় মধ্যরাত এসেছিল মায়াময় হয়ে। এই মায়াবী মধ্যরাতে বাড়ির তোরণে অচেতন হয়ে পড়ে রয়েছে শেহের। আচানক একটি গতিশীল গাড়ি এসে থেমে গেল তোরণে। গাড়িতে যাত্রী হয়ে এসেছে শেহেরের বড় চাচাতো ভাই সানান আন্দালিব। পুরো নাম ডাক্তার ইন্তিসার আন্দালিব সানান। সুদূর লন্ডন থেকে বহু পথ পেরিয়ে মাত্রই ছেলেটি এসেছে দাদাবাড়ির দুয়ারে। চাচাতো বোনটিকে পড়ে থাকতে দেখে উৎকণ্ঠিত ভঙ্গিতে গাড়ি থেকে নেমে এলো সানান। এতিম বোনটিকে নিয়ে অজানা কিছু দুঃস্বপ্ন যেন দুর্বার গতিতে এসে ভর করেছে তার হৃদয়ে। ভরাট কণ্ঠে শেহের শেহের নামে কয়েকবার ডাকল সানান। কোনো সাড়া পাওয়া গেল না, নড়াচড়াও নেই একদমই। চিন্তিত ভঙ্গিতে খানিক ঝুঁকে হাত ধরে পালস পরীক্ষা করেছে সানান। আলগোছে একটু ধাক্কা দিল কাঁধে। এরপরেও কোনো সাড়া শব্দ না পেয়ে জোর কদমে এসে দাঁড়িয়েছে দাদির বাতায়নে। বদ্ধ বাতায়নের ওপাশ থেকে দাদি দাদি বলে উচ্চস্বরে ডাকল সানান। চিরচেনা এক কণ্ঠস্বর শুনে সহসাই চমকে উঠল মেহেরুন্নেসা। নয়ন বেয়ে নামা নোনা জলও যেন নিমিষেই থমকে গেছে। হতবাকের সুরেই শুধু বললেন, কে কে আসছে? আমি সানান দাদি। এতক্ষণ ধরে বুকে জমানো ভয়ের পাহাড়টি যেন দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এসেছে। আর কোনো ভয় নেই, নেই দুশ্চিন্তাও। ভীষণ উচ্ছ্বাসে মেহেরুন্নেসা বললেন, সানান, তোরা আসছস? তোদের না আগামীকাল দুপুরে আসার কথা ছিল? মন খারাপের সুরে দাদি জবাব দিলেন, কি যে হইল শেহেলের, বুঝলাম না তো কিচ্ছুই। কয়েক মিনিট আগে গেট আটকাইতে যায় খালি একটা চিৎকার দিছে, আর কোনো সারা শব্দ কিচ্ছু শুনি নাই রে। এরপর শুনলাম এই গাড়ি থামার শব্দ। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। শেহেরকে নিয়ে সানানের অজানা আতঙ্ক ক্ষণিকেই হাওয়ায় উড়ে গেছে। বিবর্ণ ভয়গুলো আবারও রঙিন হচ্ছে একটু একটু করে। দ্রুত পায়ে সানান পুনরায় এসে দাঁড়িয়েছে বাড়ির তোরণে। হাঁটু ভাঁজ করে পাশে বসেছে শেহেরের। মেয়েটির কোমল হাত টেনে আবারও পালস দেখে ডাকলো গলা হাঁকিয়ে, শেহের, এই শেহের, ওঠ। শেহেরের তো চেতনা নেই, সাড়া মিলবে কি করে? ডাক্তার সানানও বিলম্ব করেনি। জোর কদমে গাড়ির পানে এগিয়ে গেছে। গাড়ির ভিতর থেকে পানির বোতল বের করে নিল দ্রুত হাতে। কাছে এসে আলতো হাতে একটু ঠান্ডা পানি চোখে মুখে ছিটিয়ে দিতেই জ্ঞান ফিরেছে মেয়েটির। হুঁশে ফিরেই বড় চাচাতো ভাইকে দেখে চরম বিস্ময়ে বিস্মিত হয়ে বলল, সানান ভাইয়া, আপনি? আগে বল, তোর কি হয়েছিল? জ্ঞান হারিয়েছিলি কেন? পাল্টা প্রশ্ন সানানের। উঠে বসতে বসতে শেহের জবাব দিয়েছে, আপনাদের তো আগামীকাল বাড়িতে আসার কথা ছিল। আজ সারাদিন খাটতে খাটতে আমার জীবনটাই শেষ হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে ক্লান্ত শরীরে গেট আটকাতে এসেছিলাম, গেটের পাল্লা জোর টান দিতে গিয়ে নিজেই জ্ঞান হারিয়েছি। সাবধানে কাজ করবি না? কোথাও লেগেছে তোর? না, সেরকম না। এত রাতে গেট আটকাতে এসেছিস কেন? আরও আগে আটকাতে পারলি না? বড় ফুপি গেছে রাত 12টার পরে, তাই তো আজ দেরি হলো। ওহ, সায়ন ভাইয়া, শামস ভাইয়া কোথায়? সব কি এখানেই বলবো নাকি? তুই যা তো, আগে ঘরে যা। শেহের উঠে দাঁড়াতেই সানান মেন গেটের চাবি চেয়েছে। চাচাতো ভাইকে চাবি দিয়ে মেয়েটি আনমনে ঘরে ঢুকে গেল। মাটিতে পতিত হবার কারণে পোশাকে কিছুটা ধুলো ময়লা জড়িয়েছে বেচারির। এলোকেশে শিরটিও হয়েছে ভীষণ ধুলিময়। চুপটি করে নিজ কক্ষে গিয়ে ধুলোমাখা পোশাক পরিবর্তনে মগ্ন হলো শেহের। ড্রাইভারের পাওনা মিটিয়ে দিয়েছে সানান। শক্ত হাতে বাড়ির মেইন গেট লক করে ডাক্তার সাহেব ফিরে এসেছেন ঘরে। দাদির শয্যা পাশে এসে কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, ছোট চাচা, চাচি আর সামিরা কোথায় দাদি? দাদি অভিযোগের সুরে জবাব দিলেন, আজকে সকালেই তোর চাচি বাপের বাড়ি গেছে, তোর চাচাইও গেছে সাথে, পালক মাইয়াডারেও নিয়ে গেছে। জানে তোরা আসবি দেশে, বাড়িতে কত কাজ, তারপরেও গেছে। আসবে কবে ওনারা? আগামীকাল সকালেই আইসা পড়ব। তোদের 3 ভাইয়ের তো আগামীকাল দুপুরে বাড়িতে আসার কথা। ওই হিসাব কইরা আগামীকাল সকালে আইসা বাড়িতে উপস্থিত হইব। বাদ দে এইসব স্বার্থপরের কথা। এখন বল, সায়ন, শামস কই? ওরা কি ঢাকার বাসায়? তুই একলা আসছস যে?
দাদি, একই ফ্লাইটে করে আমরা সবাই ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করেছি। দেশে আসবো বলে উত্তরার বাসাটা তো ভাড়াটিয়াদের ছেড়ে দিতে বলেছিলাম, কিন্তু হুট করেই নাকি গতকাল ভাড়াটিয়া ভদ্রলোকের বাবা মারা গেছেন। মৃত্যু সংবাদ পেয়ে তিনিও সপরিবারে গ্রামে চলে গেলেন, বাসা ছাড়তে পারেননি। আজ ঢাকায় এসে শুনলাম এসব ঘটনা, তাই আর উত্তরার বাসায় থাকা হয়নি। আর সায়ন শামস গেছে লাগেজ আনতে। লাগে জানতে মানে? আমাদের লাগেজ বদলে গেছে এক সিলেটি ভদ্রলোকের সাথে। উনি বের হয়ে গিয়েছিলেন ঢাকা এয়ারপোর্ট থেকে। লাগেজের খোঁজ করতে করতে আমাদের দেরি হয়ে গেল। কয়েক ঘন্টা পরে জানা গেল সিলেটি ভদ্রলোক ভুল করে আমাদের লাগেজ নিয়ে গেছেন। লাগেজ আনতে সায়ন শামস গেছে সিলেটের পথে। আমার শরীর খারাপ দেখে আমি বাড়ি চলে এসেছি। আলাপচারিতার মাঝেই পোশাক বদলে পরিপাটি বেশে শেহের এসে হাজির হয়েছে। অতিথির আগমনে ভীষণ উৎফুল্ল মেয়েটি। সানান রয়েছে আনত শিরে অবনত দৃষ্টিতে। এদিকে নাতনিকে দেখেই দাদি আদেশের সুরে বললেন, খাবার কিছু আছে রে শেহের? সানানের জন্য শিগগির একটু খাবারের ব্যবস্থা করত। জি দাদি। মৃদু হেসে সানানের বদন পানে চেয়ে শেহের বলল, আপনি ফ্রেশ হয়ে নিন সানান ভাইয়া, আমি খাবার রেডি করে দিচ্ছি। বাহ, বেশ শুদ্ধ কথা শিখে গেছিস তো। শিখব না, এখন তো ভার্সিটিতে পড়ি। তাছাড়া আপনাদের মতো যারা শুদ্ধ বলে তাদের সাথে আমি নিজেও শুদ্ধ কথা বলি। চাচাতো ভাইকে জবাব দিয়ে আলতো পায়ে শেহের ফিরে গেছে কিচেনে। দাদি কৌতূহলী ভঙ্গিতে সানানকে প্রশ্ন করল, তোরা যমজ দুই ভাই বিয়ার পাত্রী দেখতে যাবি কবে? শীঘ্রই যাব দাদি। আচানক যেন ঈষৎ মলিন হল মেহেরুন্নেসার উচ্ছ্বসিত বদনখানি। বুক ফাটা দীর্ঘশ্বাস ছেড়ে বৃদ্ধা বললেন, আমার শেহের ডারে যদি একটা ভালো পাত্রে বিয়া দিতে পারতাম। কত বড় পুলিশ অফিসারের মাইয়া, আজকে এতিম হইয়া মাইনসের দৌড়ানির উপরে আছে। এসব কি বলছো দাদি? কে দৌড়ায় শেহেরকে? আজকেও তোর বড় ফুফু প্রস্তাব নিয়ে আসছে রূপমের জন্য। ঠিক আছে, রূপমেও আমার নাতি, কিন্তু মেয়রের এই বাউন্ডেলে ছেলের সাথে আমার নাতনি শেহেরে বিয়া দিমু না। রূপম মাইয়া তো বয়সও অনেক বড়, 31 বছর বয়স ওনার। পিচি শেহেরের পিছে যে কেন লেগে আছে? তোদের মতো যদি 28 বছর বয়সী হইতো, এমনই ভালো একটা চাকরি করত, তাইলে আমি ঠিকই শেহেরকে বিয়া দিতাম। কিন্তু ওর মতো গুন্ডা বদমাইশের সাথে এতিম মাইয়াডারে বিয়া দিয়া সাগরে ভাসাইতে চাই না। ঠিক আছে দাদি, আমার শরীরটা বেশ খারাপ, একটু ফ্রেশ হয়ে ডিনারটা সেরে নিই। এখনই রেস্ট নিতে হবে আমার। ক্লান্ত শরীরের পরিশ্রান্ত কদমে সানান বের হয়ে গেল দাদির কক্ষ থেকে। ত্রস্ত হাতে তাওরেল আর পোশাক নিয়েছে ছেলেটি। অতপর ফ্রেশ হবার জন্য ঢুকে পড়ল ওয়াশরুমে। আজ নৈশভোজের পরে কিছু খাবার অবশিষ্ট ছিল, সেগুলোই গরম করে শেহের পরিবেশন করছে ধীরে ধীরে। ভোজনে বৈচিত্র্য আনতে সাথে একটি ডিমও ভেজে নিয়েছে। দীর্ঘ পথ পেরিয়ে সীমাহীন ক্ষুধা আর তৃষ্ণা তৈরি হয়েছে সানানের। এখনই খাবার পরিবেশন করতে হবে তাকে। বিলাসী কিছু রন্ধনেরও অবকাশ নেই এই মুহূর্তে। যা আছে তাই টেবিলে পরিবেশন করে শেহের বসে আছে চুপটি করে। সানানও ফ্রেশ হয়ে বেরিয়েছে ওয়াশরুম একে। ধীর কদমে এসে ছেলেটি বসল ডাইনিং টেবিলে। একবার ফিরেও তাকায়নি সুন্দরী স্বরূপা শেহেরের বদনে। নিজে হাতে প্লেটে খাবার তুলে নিয়ে ভোজন বিলাসে মনোযোগী হয়েছে ছেলেটি। শেহের ভীরু ভীরু কণ্ঠে প্রশ্ন করল, আপনি কিন্তু এখনো বলেননি সায়ন ভাইয়া আর শামস ভাইয়ার কথা? উফ, আপনাদের ভাইয়েরা আজ আসেনি কেন বাড়িতে? দাদিকে বলেছি, শুনে নিস। ঠিক আছে, কিন্তু ওনারা দুজন কি কালকেই আসবে? হুম। আপনারা যমজ দুই ভাই কি যমজ মেয়ে পছন্দ করেছেন বিয়ের জন্য? জানি না। হায় হায়, বিয়ে করতে দেশে এসেছেন, বিয়ের পাত্রী সম্পর্কে জানেন না? না। আপনারা পাত্রী দেখতে কবে যাবেন? শীঘ্রই। কয় মাসের ছুটি নিয়ে এসেছেন? 1.5 মাস। তাহলে বিয়ে করেই যাবেন এবার? চুপ, একদম চুপ। সেই কখন থেকে বকবক করেই যাচ্ছিস। বিশাল জার্নি করে এসেছি, তারপর আমার শরীরটাও ভীষণ খারাপ। পটপট না করে এখান থেকে যা তো। অনল ছড়া চাহনি নিয়েই বাজখাই কণ্ঠে ধমক দিল সানান। সারাদিন ওদের জন্য খেটে এত বড় একটি ধমক। প্রচণ্ড রাগ আর ক্ষোভ জমল শেহেরের মনে। মায়াবী বদনটিকে মেঘ মলিন করে ডাইনিং রুম থেকে প্রস্থান করল মেয়েটি। চুপি চুপি গিয়ে বসেছে দাদির ঘরে। মনে মনে গালি দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করছে সানানের। ভাগ্যে যে একটি খারাপ বউ জোটে সেই অভিশাপ দিতেও ভুল করেনি। খানিক বাদে ভোজন পর্ব শেষে সানান এসেছে দাদির কক্ষে। চেহারায় সীমাহীন ক্লান্তির ছাপ জেকে রয়েছে ছেলেটির। শীতল কণ্ঠে অনুরোধের সুরে দাদিকে বলল, দাদি, আমার খুব জ্বর, একটা ওষুধ দাও তো। ভাই, আমি তো বিছানা সজ্জা, ওষুধ বিশুদ্ধে কোনো খবরই আমি জানি না। শেহের জানে সবকিছু।
দাদির কথা শুনে সানান আদেশের সুরে শেহেরকে বলেছে, একটা জ্বরের ওষুধ দে তো শেহের। বাসায় জ্বরের ওষুধ নেই। কি অবস্থা, বাসায় এতগুলো মানুষ, একটা জ্বরের ওষুধও থাকে না। শেহেরও জবাব দিয়েছে অভিমানী কণ্ঠে, আমাদের কথা বাদ দিন তো, আপনি তো ডাক্তার মানুষ, বড় বড় ধমকও দিতে পারেন, অথচ জ্বরের ওষুধটা সাথে রাখতে পারেন না। চুপ কর বেয়াদব, আমি তো জ্বরের ওষুধ সাথেই নিয়ে এসেছিলাম, যে লাগেজ বদলে গেছে ওই লাগেজই ছিল ওষুধ। ওহ, জ্বরে আক্রান্ত হবার কথা শুনে দাদি চিন্তিত ভঙ্গিতে প্রশ্ন করল সানানকে। ওষুধ তো নাই, কি করবি এখন? কি যে করি এখন, শরীরটাও ভীষণ খারাপ লাগছে, ভাড়াকৃত গাড়িটাকেও তো ছেড়ে দিলাম, এই মধ্যরাতে অসুস্থ শরীর নিয়ে বাজারেও যেতে পারবো না। দুশ্চিন্তার ভারে ভারাক্রান্ত দাদি সানানও অপেক্ষা করে নি আর, মৃদু পায়ে আনমনে প্রস্থান করেছে দাদির কক্ষ থেকে। শেহের ডাইনিং টেবিল গুছাতে ফিরে এসেছে, টেবিলে এসে ভীষণ অবাক, সানানকে খাবার যেমন পরিবেশন করেছে প্রায় তেমনটাই রয়েছে, জ্বরের ঘোরে সামান্যই আহার করেছেন ডাক্তার সাহেব। এসব বুঝতে চায় না শেহের, মনে মনে গালি দিচ্ছে সানানকে, কত কষ্ট করে খাবার রেডি করে দিলাম, খেলেও না ঠিক মতো, খাবে কি করে, খালি ভাব আর ভাব, জ্বর হচ্ছে একটা অজুহাত, নিছক বাহানা, কোন মেয়ে যে বিয়ে করবে এই ভাবওয়ালাকে, যা মেজাজ, ধমক খেয়েই তো বউয়ের পেট ভরে যাবে। দ্রুত হাতে টেবিলের এলোমেলো জিনিসগুলো গুছিয়ে নিয়ে শেহের আবারও ফিরে এসেছে দাদির কক্ষে। কাজ যেন আজ নাছোড় বান্দার ন্যায় আঁকড়ে ধরেছে মেয়েটিকে, সে সবার ইচ্ছেই নেই, মাত্রই দাদিকে ঘুমের ঔষধ সহ রাতের সব ঔষধ দিল, এখনও মশারি টানিয়ে দেয়া বাকি। মশারি হাতে নিতেই দাদি বললেন, আজকে মশা কম, মশারি টানাইতে হইব না, তুই শুয়া থাক এখন। শেহের যেন একটু খুশি হলো, ব্যক্তিগত কাজগুলো সেরে এবার নিশ্চিন্তে শুয়ে পড়লেই হয়। তারপরও বিছানায় গা এলিয়ে দিল না মেয়েটি, চুপি চুপি মগ্ন হলো মোবাইলে। এরই মাঝে সানানের আবার আগমন ঘটেছে এই কক্ষে। জ্বরের ঘোরে ডাক্তারের বরফ শুভ্র বদনও যেন আজ কিঞ্চিত রক্তিম বর্ণ ধারণ করেছে, ঈষৎ বাদামি লেন্সধারী আখি যুগল ছলছলে। এই মফস্বলের শীত এখনো জেকে রয়েছে জোর করে। শীত এড়াতে হুডিতলা শৈতী পোশাক পরিধান করে সানান এসেছে কক্ষে। এসেই বিরক্তিভরা স্বরে বলল, বাদ দে তো। মোবাইলে মগ্ন শেহের কোনো কৌতূহল প্রকাশ না করেই এক দৌড়ে চলে গেল কিচেনে। হন্তদন্ত হয়ে প্লেট ভর্তি ভাত তরকারি এনে সামনে ধরে বলল, এই নিন সানান ভাইয়া, আপনি তো শুধু ভাত চেয়েছেন, আমি ভাত তরকারি সব নিয়ে এসেছি একসাথে। মানে আমি কখন ভাত চেয়েছি তোর কাছে? আপনি না বললেন ভাত দে? আমি তোকে কিছু বলেছি নাকি? তাহলে কাকে বলেছেন? সায়নকে বলেছি বাদ দে। হুডি পরে কানে হেডফোন দিয়ে সায়নের সাথে কথা বলছিলাম, আর তুই প্লেট ভর্তি ভাত নিয়ে চলে এসেছিস। ওহ সরি, আপনি তো ভাত একদম কম খেয়েছেন, তাই আমি ভেবেছিলাম হয়তো আবারও খেতে চাচ্ছেন। কথা শেষে ভাতের প্লেট নিয়ে শেহের দ্রুত পায়ে প্রস্থান করেছে দাদির কক্ষ থেকে। মেয়েটির গন্তব্য বাড়ির শেষ প্রান্তে থাকা কিচেনটি। সানান কৌতূহলী ভঙ্গিতে দাদিকে প্রশ্ন করল, দাদি, শেহের কি একটু হ্যাবলা টাইপের হয়েছে নাকি? এইমাত্রই তো আমি ভাত খেলাম, এখনই আবার আমার জন্য ভাত নিয়ে এসেছে। এমন সুন্দরী মেয়েটার বুদ্ধি কম হলে তো সমস্যা। ভ্রু কুচকে দাদি জবাব দিলেন মৃদু, হ্যাবলা ট্যাবলা কিছুই না, এমনি আজকে তোরে একটু ভয় পাইছে, তাই হয়তো তোরে দ্বিতীয়বার আর কিছু জিগাই নাই। ওর মাথাটাও ঢুকায় রাখছিল মোবাইলের মধ্যে, এই কারণেই এমন ভুল করছে। আর কইস না ভাই, সারা দিন কিসের মডেলিং ফডেলিং দেহে, মাঝে মাঝে তো দুনিয়ার কোনো খেয়ালই থাকে না ওর। তাই নাকি? হুম। ওকে তো বকা দিতে হবে। হ্যাঁ, ভালো মতো বইকা দিস। ঠিক আছে, আমি ঘুমাতে গেলাম এখন। দুস্বরে 2 কদম হেঁটেই ঘুরে পেছনে তাকালো সানান, চিন্তিত কণ্ঠে বলল, শোনো দাদি, আমি আবার জ্বরের ঘরে প্রলাপ বকতে থাকি, রাত্রে প্রলাপ বকতে শুনলে তুমি একটু আমার নাম ধরে ডাক দিও তো এখান থেকে। ভাই, কি কস এইসব? আমি নিজেও তো ঘুমের ওষুধ খায়া ফেলছি, রাত্রে হুশও থাকবো না আমার। তাহলে আর কি করার আছে? জ্বর কমায়া তারপরে ঘুমানো উচিত তোর। ওষুধ না খেলে জ্বর কমবে কিভাবে? আমি যাই, ঘুমাতে যাই এখন। হতাশার হিমশীতল পরশ নিয়েই সানান ফিরে গেছে নিজ কক্ষে। নয়ন দুয়ারে নিদ নামার প্রহরও এসেছে, আর বিলম্ব কিসের? ঘুম ঘুম নয়নে ঘুম পরীর ডাকে সাড়া দিতে মগ্ন সে। এদিকে সেই প্লেট ভর্তি ভাত রেখে শেহের এসে দাঁড়িয়েছে দাদির শয্যা পাশে। দুঃসহ দুশ্চিন্তার দোলাচলে তন্দ্রা হারিয়েছেন দাদি। নাতনিকে দেখেই চিন্তিত ভঙ্গিতে অনুরোধের সুরে বললেন, শেহের, সানানের মাথায় একটু জলপট্টি দিয়া দে না, খুব জ্বর ওর, কত দূর থেকে জার্নি করে আসছে, জ্বর নিয়ে ঘুমাইব কেমনে? সহসাই গর্জে উঠল শেহের,
দেখো দাদি, সানান ভাইয়া একটা পুরুষ লোক, তুমি কেমনে আমারে যাইতে কও ওনার কাছে? তাইলে কি করবো এখন? কাতর কণ্ঠে পাল্টা প্রশ্ন করলেন মেহেরুন্নেসা। শেহের তেজি কণ্ঠে আবারও অস্বীকার জানালো দাদিকে। তুমি কি করবা সেইটা আমি জানি, আমারে কোনো দায়িত্ব দিও না তো। সানান ভাইয়ার মেজাজটাও আজকে খুব চড়া, এমনেই আমারে কয়েকটা ধমক দিছে, আমি যাইতেই পারবো না জলপট্টি দিতে, উনি যেমন খুশি তেমন থাকুক। আরে যা তো, কিছুক্ষণ জলপট্টি দিয়া তারপর চলে আসবি। জ্বর না কমলে রাত্রে আরো অসুস্থ হইয়া পড়তে পারে, তখন কি করবি? মরুক গিয়া, সত্যি যদি মইরা যায়? ভারী কণ্ঠে বললেন মেহেরুন্নেছা। দাদির কথা শুনে আচানক দুশ্চিন্তার ভাঁজ এসেছে শেহেরের ললাটে। মেয়েটি ভাবল, অনেক দূর থেকে জার্নি করে এসেছে সানান ভাইয়া, আসলেই যদি কোনো বিপদ হয়ে যায়। এমনটা ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু আওয়াজে জবাব দিল, ঠিক আছে দাদি, আমি যায়া দেখতাছি। দেখবি কি, নিজের হাতে জলপট্টি দিয়ে আসবি। আসলে কি, মোবাইলের নেশা ধরছে তোরে। কোন সময় মোবাইলের কাছে আসতে পারবি, খালি সেই ধান্দা। চোখের সামনে একটা অসুস্থ মানুষ দেখাও, একটু মায়া লাগে না? সব কিছুতে মোবাইলের দোষ দেও কেন? মেজাজটাই খারাপ লাগে। এই মোবাইলটাই তোর মেজাজ নষ্ট করছে, তোর মাথাটাও খাইছে। শেহের আর কথা বাড়ালো না। কথা বাড়িয়ে কি হবে, জানেই তো, সব দোষী মোবাইলটাকে দেবে। একটি পাত্রে পানি আর একটি সুতি কাপড় নিয়েছে শেহের। ধীর পায়ে চুপটি করে এগিয়ে গেছে সানানের কক্ষের নিকটে। কক্ষদ্বার আংশিক উন্মুক্ত। শয্যাশায়ী সানান জ্বরের ঘোরে কপালে হাত দিয়ে চুপি চুপি ঘুম পড়িকে ডাকছে। দরজার পাল্লাটা পুরোপুরি সরিয়ে ভেতরে উঁকি দিল শেহের। মেয়েটির বদনে ভয়ের ছাপ স্পষ্ট। ভীত কণ্ঠে সানানকে ডেকে মিনমিনিয়ে বলল, দাদি জলপট্টি দিতে বলেছে আপনার মাথায়। দরকার নেই তোর এত কষ্ট করার। দায়সারা জবাব সানানের। জলপট্টি না দিয়ে গেলে দাদি আমায় বকবে। বকুক গিয়ে। সাধারণ বকাবকি করেই থামবে না দাদি, বকতে বকতে আজ রাতেই আমাকে কয়েকটা বিয়ে দেবে, আবার কাজ না করার অপরাধে স্বামীর বাড়ি থেকে ফেরত আসার টিকিটও ধরিয়ে দেবে। যা করে করুক, তুই চলে যা তো, আমায় ঘুমাতে দে, নিজেও গিয়ে ঘুমিয়ে পড়। দুঃখভরা কণ্ঠে শেহের জবাব দিল, গিয়ে কি করব, দাদি কি আমায় ঘুমাতে দেবে? সারা রাত শুধু বকতেই থাকবে। শেহেরের কথা শুনে আচানক যেন ভাবনার ঘোরে বিলীন হল সানান। শরীরটাও বড্ড খারাপ, ঘুমও আসছে না, জ্বরের ঘোরে। জ্বর নামিয়েই ঘুমানো উচিত, তাহলে আর রাতে কাউকে ডাকতেও হবে না। এসব ভেবে সহজ সম্মতি দিল সানান। আয়, ভেতরে আয়। ভেতরে এসে চেয়ার টেনে সানানের শিয়রের পাশে বসেছে শেহের। পেলব হাতে জলে সিক্ত করল সুতির কাপড়টিকে, তারপরে জলও নিংড়ে নিয়েছে দ্রুত। ভীরু ভীরু হৃদয় নিয়ে চাচাতো ভাইয়ের কপালে পট্টি দেবার উদ্দেশ্যে হাত বাড়িয়েছে মেয়েটি। এরই মাঝে সানান গম্ভীর কণ্ঠে বলল, আজ আমার সেবা করতে চলে এসেছিস ভালো, কিন্তু দাদি যদি তোকে অন্য কোনো পুরুষের সেবা করতে পাঠায়, ভুল করেও যাস না যেন। বোঝসই তো, বর্তমানে কাউকেই বিশ্বাস করা যায় না। তাছাড়া তুই দেখতেও বেশ সুন্দর। দাদি কখনো কারো সেবা করতে পাঠায় না আমায়, আপনাদেরকে অনেক ভালোবাসে তো, তাই বিশ্বাস করে আজ পাঠালো। ওহ। দাদি পাঠালেও আমার নিজের কিছু দরকারি কথা আছে আপনার সাথে। কাল তো চাচি আর স্বামীরা বাড়ি এসে পড়বে, তারপর যদি আর কথাগুলো বলতে না পারি, ভাবছি মাথায় পট্টি দিতে দিতেই বলে ফেলব। বল, কি বলতে চাস? রূপম ভাইয়ার কথা, উনি অনেক ডিস্টার্ব করে আমায়, আজও বিশাল হুমকে দিয়ে গেছে। আপনি একটু ওনাকে শাসিয়ে দিয়েন তো, আপনাদের 3 ভাইকে ভয় পাবে। ঠিক আছে, বলে দেব রূপম ভাইয়াকে। কোমল হাতে নীরবে জলপট্টি দিয়ে যাচ্ছে শেহের। হঠাৎ নিজের নাক টেনে ঘ্রাণ শুকে সানান বলল, আচ্ছা শেহের, আমার এই রুমে এমন পেইন্টের গন্ধ কেন রে? 2 দিন আগেই দেয়ালে রং করেছে, তাই এমন গন্ধ। রুমের ক্যানলা খুলে দে তো। তাহলে তো ঠান্ডা আসবে। আসুক ঠান্ডা, রঙের বিশ্রী গন্ধ না থাকলেই চলবে আমার। শেহের উঠে গিয়ে বাতায়ন উন্মুক্ত করে দিয়েছে কোমল হাতে। ফিরে এসে আবারও চুপটি করে বসল। কয়েকবার জলপট্টি দিতেই খোলা জানলা বেয়ে আসা হিম বাতাসে কাঁপুনি ধরে গেছে মেয়েটির। দাপুটে শীতের তীব্রতায় হাত পা শীতল হয়ে যাচ্ছে। শীতে কাবু হয়ে চাচাতো ভাইকে মিনমিনিয়ে বলল, সানান ভাইয়া, জানালা তো খোলা রাখতে বলেছেন, আমার পায়ে কিন্তু খুব শীত লাগছে। তুই এক কাজ কর, চেয়ার ছেড়ে বিছানার উপরে উঠে বস, পায়ের উপরে একটা বালিশ দিয়ে রাখবি, তাহলে ঠান্ডা কম লাগবে। ওকে। ভুল করে আবার আমার কম্বলে পা ঢুকিয়ে দিস না। ঠিক আছে।
হিমশীতার হাওয়া এড়াতে শেহের উঠে বসেছে বিছানায়, আলতো হাতে পানির পাত্রটিকেও নিয়ে বিছানাতেই রাখল। ধীরে ধীরে সানানের মাথায় জলপট্টি দিয়ে যাচ্ছে সন্তর্পণে। কোনো পুরুষের এতটা কাছে কখনো আসেনি মেয়েটি। কিছু ভয়, কিছু সংশয় আর কিছু লাজ ঘুরছে নয়ন বদনে। হিম বাতাসে শরীরটিও হিমশীতল হচ্ছে চুপিসারে। সানান যে কখন ঘুমের দেশে পাড়ি জমিয়েছে সে হুঁশ নেই। বেচারি শেহের ভাবছে, আরও কয়েকবার জলপট্টি দিয়েই চুপি চুপি ফিরে যাব দাদির কক্ষে। এতক্ষণে দাদি হয়তো গভীর নিদ্রামগ্ন, নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে এ কক্ষে থেকেও। সময়ের সীমাহীন ছন্দে মধ্যরাত পেরিয়ে শেষ রাতের আগমন ঘটেছে। নীরব নিস্তব্ধ রাত শীঘ্রই চুপি চুপি গিয়ে উষায় হারাবে। কুয়াশা আর অমানিসার কুহকি খেলাও সাঙ্গ হবে চুপিসারেই। সব খেলা সাঙ্গ হলেও নতুন খেলা শুরু হয়েছে শেহেরের জীবনে। ক্লান্ত পরিশ্রান্ত মেয়েটি মাথায় পট্টি দিতে গিয়ে আচানক ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। কোথায় ঘুমিয়েছে? চাচাতো ভাইয়ের শয্যায়, তারই পাশে ঘুমন্ত এখনো। এহেন অনাকাঙ্ক্ষিত ভুল হল নিজেরই অজান্তে। এরই মাঝে শেহেরদের পুকুরটির ওই পারের মসজিদ থেকে বাইরে বেরিয়েছেন হুজুর দাদাভাই। তাবলিগ জামায়াতে আসা মেহেরুন্নেছা রিয়ে ভাইটি তাহাজ্জুদ সালাতের জন্য অজু করতে যাচ্ছিলেন। সাথে রয়েছে আরও কয়েকজন ধর্মপ্রাণ মুসল্লি। ইলেকট্রিক লাইটের ঝকঝকে আলোয় হুজুর দাদার দৃষ্টি ছড়িয়ে পড়েছে পুকুরের এই পারে, বোন মেহেরুন্নেছার বাড়িতে। আচানক নয়নগোচর হল বাড়ির আঙিনায় দুজন চোরের উপস্থিতি। আপন বোনের বাড়িতে চোর এসেছে, সহজে কি ক্ষতি হতে দেয়া যায়? চোর তাড়াতে মুসল্লিদের নিয়ে হুজুর দাদা চলে এসেছেন এ বাড়িতে। এদিকে খোলা বাতায়নে এসে পর্দা সরিয়ে চোর উঁকি দিয়েছে সানান শেহেরের কক্ষে। কিন্তু হুজুর দাদা সহ কয়েকজন মুসল্লির আগমনে চোরেরা চুপি চুপি পালিয়েছে বাড়ি ছেড়ে। কতক্ষণ চোর তাড়া করল মুসল্লিগণ, কিন্তু নাগাল পেল না চোরদের। সবাই এখনো দাঁড়িয়ে বাড়ির আঙিনায়। হুজুর ভাবছে, চোরেরা কি দেখল খোলা বাতায়ন ধরে? সন্ধ্যায় তো কেউ ছিল না বাড়িটির কক্ষে। আচানক অজানা ভাবনা এলো হুজুরের মনে। হুজুর দাদা ভাই ও মুসল্লিদের নিয়ে হুজুর দাদা নিজেও উঁকি দিলেন সে খোলা বাতায়নে। কিন্তু এই কি? বিস্ময়ে চোখ বড় বড় করে তাকাচ্ছেন হুজুর। আনম্যারিড সানান শেহের শুয়ে আছে একই বিছানায়, একদম কাছাকাছি। মুসল্লিদের ভাবনা এসেছে অনৈতিক সম্পর্কের বিষয়টি। মেহেরুন্নেছার হুজুর ভাই ব্যাপারটি নিয়ে আলাপে মগ্ন হয়ে গেলেন সঙ্গীদের সাথে। কিছুক্ষণের আলাপচারিতায় সিদ্ধান্ত হয়েছে ওরা দুজন পরে ব্যাপারটি অস্বীকার করতে পারে। হাতে নাতে ধরে আজই বিয়ে দিয়ে দিতে হবে দুটোকে। এসব তো প্রশ্রয় দেয়া চলবে না সমাজে। তাছাড়া সুন্দরী এতিম মেয়েটিকে সানান ব্যবহার করতেও পারে সবার অলক্ষ্যে। এমন অন্যায় তো মেনে নেওয়া যাবে না কোনো কিছুতেই। এত সব বিষণ্ণ ভাবনায় তারা আর বিলম্ব করতে চাননি। ওদের ঘুম ভাঙাতে জোরে জোরে আঘাত করতে যাচ্ছেন খোলা জানলায়। আঘাতের বিকট শব্দে প্রথমে ঘুম ভেঙেছে সানানের। বেচারা তড়াক করে লাফিয়ে উঠে বসল শয্যায়। নিজের পাশেই শায়িত শেহেরকে দেখে ভীষণ বিস্মৃত ছেলেটি। এ যেন এক সাক্ষাৎ দুঃস্বপ্ন। আর জানালায় দাঁড়ানো হুজুর দাদাকে দেখে ডাক্তার সাহেবের তো মূর্ছা যাবার ন্যায় অবস্থা। এরই মাঝে শেহেরও উঠে বসেছে বিছানায়। দু হাতে চোখ মুখ ঘষে ঘুম জড়ানো উদাস নয়নে তাকালো সম্মুখে। চাচাতো ভাই তো স্থির নয়নে চেয়ে আছে তারই মুখ পানে। অনল ঝরা সে চাহনি। এসবের মাঝেই ঈষৎ শব্দ এলো বাতায়ন বেয়ে। নয়ন ঘুরিয়ে সেথায় থাকা হুজুর দাদাকে দেখে রীতিমতো ভয় কাঁপছে মেয়েটি। কম্পিত কপল দুটো বেয়ে সহসাই নামছে আখি জল। বিন্দু বিন্দু ঘাম জমছে মসৃণ ললাটে। কি নিদারুণ নিয়তি মেয়েটির! এ অশুভ রজনী যেন এসেছে তাকে ভেঙে চুরে এলোমেলো করে দিতে। আজ নীল বেদনায় বিদীর্ণ হচ্ছে বুক, বিবর্ণ হচ্ছে হৃদয় জব স্বপ্নের রঙগুলো। কোন কলঙ্কের কালিমা এসেছে ফুলের মতো মেয়েটিকে কলুষিত করে দিতে। রক্ত আর অমানিসার লুকোচুরিতে শেষ রাতও এখন শেষান্তে। কুটিল ভাবনার সর্বনাশা সিদ্ধান্ত নিয়ে হুজুর দাদাও বাতায়নেই দাঁড়িয়ে। ক্লান্ত শরীরে সানানের মাথায় জলপট্টি দিতে গিয়ে ঘুমিয়ে পড়ে শেহের। ঘুম ঘরে পাত্রের পানিতে ধাক্কা লেগে বিছানা আর কম্বল জলে সিক্ত। ভেজা সুতি কাপড়টিও রয়েছে সানানের শিয়রের পাশেই, বালিশের এক প্রান্তে। রাগ আর ক্ষোভের অনলে দগ্ধ হচ্ছে সানানের হৃদয়। মেরে ফেলতে ইচ্ছে করছে অবলা চাচাতো বোনটিতে, কিন্তু ভুল তো আর বুঝে শুনে করেনি। তাই হৃদয়জ দ্রোহের অনলকে ছাই চাপা দিয়ে ছেলেটি নরম সুরে হুজুরকে বলল, ডাকুন আপনার সঙ্গী সাথী সবাইকে। সবাইকে নিয়ে হুজুর বাতায়নে এলে ছেলেটি নিজ কক্ষ দেখিয়ে বলল, আমাদের ঘুম কিন্তু আপনাদের সামনেই ভেঙেছে। আমরা কোনো কিছুই লুকাইনি। একবার ভালো করে দেখে নিন তো রুমের সবকিছু। সবাই বাতায়নে দাঁড়িয়েই কক্ষটি পর্যবেক্ষণ করে নিল। সানান মলিন বদনে আদেশের সুরে শেহেরকে বলল, যা গিয়ে যেভাবে পারিস দাদিকে সজাগ কর তাড়াতাড়ি।
নিদারুণ নিয়তির এহেন খেলায় শেহেরের হৃদয়টি আজ বিদীর্ণ। ঝরে যাওয়া ফুলের ন্যায় রং হারিয়ে যেন মলিন হয়ে গেছে চাঁদবদনটি। মাথায় ঘোমটা তুলে ছন্দহীন কদমে মেয়েটি ফিরে এলো দাদির কক্ষের দিকে। এদিকে একাকাশ হতাশার চাদরে জড়িয়ে গেছে সানানের হৃদয়টিও। জোর কদমে গিয়ে শক্ত হাতে দরজা খুলে মুসল্লিদের ভেতরে আসার অনুরোধ করল ছেলেটি। মুসল্লিরা ভেতরে এলে তৎক্ষণাৎ নিজ কক্ষে নিয়ে এসেছে। এসেই বিছানার শিয়রের পাশে রাখা চেয়ারটি দেখিয়ে সবার উদ্দেশ্যে বলল, মধ্যরাতে জ্বরে আক্রান্ত শরীর নিয়ে বাড়ি এসেছি। ঔষধ ছিল না ঘরে। দাদি মেয়েটাকে পাঠালো আমার মাথায় জলপট্টি দিতে। এই রুমটায় পেইন্টার গন্ধ থাকায় জানালা উন্মুক্ত রাখি। জানালা বেয়ে আসা শীতের কারণে ওর কষ্ট হয়। আমি ওকে এই চেয়ারটি ছেড়ে বিছানায় উঠে বসতে বলি। দিনভর খেটে মেয়েটা বড্ড ক্লান্ত ছিল। কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও বুঝতে পারেনি। এটাই হলো আমাদের আজ রাতের ঘটনা। তুমি বলতে চাচ্ছ তোমাদের মাঝে কিছুই হয়নি? অবশ্যই কিছু হয়নি। তোমার কথা আমরা বিশ্বাস করব কেন? কি যুক্তি আছে তোমার কাছে? দেখুন, আপনারা তো আমাদের দুজনকে ঘুম থেকে উঠতে দেখেছেন। আমরা কিন্তু রুমের কোনো কিছু পরিবর্তন করিনি। আপনারা দেখেছেন এই রুমে লাইট জ্বলছে, জানালাও খোলা, আর দরজাটাও পুরোপুরি উন্মুক্ত। কি করে ভাবলেন এভাবে দরজা জানলা খুলে ঝকঝকে আলোর ভেতরে চাচাতো বোনের সাথে ইটিস পিটিস করব? সানানের কথায় আচানক যেন চুপসে গেল হুজুরের মুখখানি। হুজুর দাদা মনে মনে ভাবছেন, আসলেই তো সদরঘাটের ন্যায় এভাবে সবকিছু খোলা রেখে তো কেউ সম্পর্ক করে না। ডাক্তারের যৌক্তিক প্রশ্নে নির্বাক হুজুর, বিচলিত অভিব্যক্তি। প্রায় সব মুসল্লি নীরব হয়ে গেছেন, কিন্তু একজন বয়োবৃদ্ধ মুসল্লি বলে উঠেছেন, এসবই প্রমাণ করে না যে তোমরা নির্দোষ। বিশেষ করে এতিম মেয়েটার মান সম্মানের কথা ভাবছি আমরা। দেখুন, জলপট্টির কাপড় এবং পাত্র এখনও বিছানাতেই রয়েছে। বিছানা, কম্বল এবং বালিশের প্রান্তভাগও বা আংশিক ভেজা। এসব দেখেও কি বোঝেন না যে মেয়েটা সত্যি ভুল করে ঘুমিয়ে পড়েছিল? তা না হলে এই শীতের রাতে আমরা সব কিছু কেন ভেজাতে যাব? এখানে মান সম্মান সংশ্লিষ্ট কোনো ঘটনাই তো নেই। আমার কথা বিশ্বাস না হলে চলুন দাদির কক্ষে, শেহেরের কথাগুলোও শুনবেন। দাদি ওখানেই আছে। সানানের কথা অনেকটাই বিশ্বাসযোগ্য হয়েছে মুসল্লিদের। বিতর্কের ঊর্ধ্বে থাকতে শেহের আর দাদির কথাগুলো শোনাতে চায় ছেলেটি। অসুস্থ দাদি তো হাঁটতে পারে না, তাই সবাইকে নিয়ে সানান চলে এসেছে দাদির কক্ষে। দাদিকে সজাগ করে আগেই গুছিয়ে রেখেছিল শেহের। সবাই ভেতরে এলে জলপট্টি দিতে নাতনিকে প্রেরণের ঘটনা ধীরে ধীরে সবাইকে অবগত করল দাদি। হঠাৎ আসা এহান লজ্জা আর অপমানে এখনও চুপটি করে কাঁদছে শেহের। হুজুর দাদা সবার সামনেই ইন্টারভিউ নিয়েছে ওর। শেহের জানালো কোনো অশোভন কিছুই ঘটেনি সানানের সাথে। মুরব্বি আবারও খানিক আলাপচারিতা সেরে নিল বোন মেহেরুন্নেসার সাথে। মুসল্লিরা এতক্ষণে বিশ্বাস করেছে যে কিছুই ঘটেনি ওদের দুজনার মাঝে, তাই তারাও এখন ফিরে যেতে চান মসজিদে, প্রার্থনায় মগ্ন হবার তরে। আজকের ব্যাপারটি হচ্ছে মান সম্মানের এক মর্মভেদী ইস্যু, তাই হুজুর দাদাকে সানান বিনীতভাবে অনুরোধ করেছে ব্যাপারটি যেন গোপনই রাখা হয়। ধর্মপ্রাণ মুসল্লিরাও সহসাই একমত হয়েছে সানানের সাথে। তাদের আর দেরি করার অবকাশ নেই, ইবাদতের সময় পেরিয়ে যাচ্ছে তো, তাই একজন একজন করে সবাই বেরিয়ে গেল ঘর ছেড়ে। গেট খুলে মুসল্লিদেরকে বিদায় দিতে সানান চলে গেছে। চোর পাকড়াতে পুকুরের পাড় ধরে বাগান দিয়ে এসেছিলেন তারা, এবার ফিরে যাচ্ছেন বাড়ির প্রধান তোরণ পেরিয়ে। চির কলঙ্কের দ্বার প্রান্তে ঘুরে আসায় এখনও কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে শেহের। কান্নার ঘোরেই আনমনে ভাবছে, আজ যদি ছেলেদের সাথে বড় চাচাও লন্ডন থেকে আসতো তাহলে হয়তো সানান ভাইয়া আমায় কিছু বলতে পারত না। মুসল্লিরা তো তাদের জেরা শেষে ফিরে গেছে, এখন হয়তো সানান ভাইয়ার হিসাব নিকাশি বাকি। বিছানায় এমন অশুভ পরিস্থিতি তৈরি করার জন্য না জানি আমায় কতভাবে অপমান করে। শেহেরের এসব দুঃখ বিলাসী ভাবনার মাঝেই সানান ফিরে এসেছে ঘরে। ছেলেটির চেহারা হতাশার ছাপ স্পষ্ট। দাদির কক্ষে এসে অনুরোধের সুরে বলল, আবার ঘুমিয়ে থাকো দাদি। কথা শেষে ধীর পায়ে কক্ষ থেকে প্রস্থান করছে সানান। কেন যেন শেহেরের মনে হচ্ছে ওর ভাবনারা ভুল ছিল। সানান হয়তো কিছুই বলবে না আজ। বুকে জমানো ভয়ের পাথরটিও নেমে যাচ্ছে একটু একটু করে। সব কিছুকে মিথ্যে প্রমাণ করে কক্ষদ্বার অতিক্রমকালে সানান তাকিয়েছে পেছনে। শেহেরের বুকের ভেতরটাও মোচড় দিয়ে উঠেছে ভয়ের বাঁধ ভাঙা স্রোতে। সানান ধমকের সুরে বলল, এই তুইও ঘুমিয়ে থাক রে, ভুলে জানা এসব।
অসহায় মেয়েটির এতক্ষণে উপলব্ধি হয়েছে যে সানান হয়তো কোনো বকাঝকাই করবে না। ভয়ের বাঁধভাঙা স্রোত নিমিষেই ফিরে গেছে দূরে। তবুও রয়েছে এক ঐকান্তিক অনুরোধ, যে অনুরোধের কথা না বললেই নয়। কান্না জর্জরিত কণ্ঠে অনুরোধের সুরে বলল, শোনেন, আমি যে আপনার পাশে গিয়ে শুয়ে পড়েছি এই ব্যাপারটা ছোট চাচার ফ্যামিলির কারো কাছে বলবেন না প্লিজ। ছোট চাচি এসব জানলে আমায় মেরেই ফেলবে। এই সানান আন্দালিপকে গাধা মনে হয় তোর? এত সব চিন্তা কে করতে বলেছে তোকে? যা, শুয়ে পড়। বজ্রকণ্ঠী এক ধমকে শেহের থেমে গেল নিমিষেই। হিম হিম বাতাস এসে কুয়াশার কানে দোলা দিচ্ছে চুপটি করে। নিশাকে ঘুম পাড়িয়ে উষা এসেছে ভুবন জুড়ে। সকাল 6:30টার মতো বাজে এখন। আচানক বাড়ির তোরণ সম্মুখে একটি গাড়ি এসে থেমেছে। সানানের ঘুম ভেঙে গেল গাড়ির তীব্র হর্নে। ঘরে সবার ঘুম তাড়াতেই বুঝি এত জোরে হর্ন এলো। বিচারা বুঝতে পেরেছে তার ভাইরাই এসেছে। গেটের চাবি নিয়ে বের হয়ে গেছে সানান। বাড়ির তোরণ সম্মুখে গাড়ি থেকে নেমেছে যমজ ভাই সায়ন। অবিকল সানানের মতো চেহারা, একই রকম বরফ শুভ্র গায়ের রং, তবে উচ্চতায় সায়ন ইঞ্চি 2 খাটো। শরীরটাও সানানের চেয়ে বেশি বহুল আর একটু ভারী। যমজ দুখায়েরই ভি শেপড মুখাবয়বে দীর্ঘকায় উঁচু ললাট, ঈষৎ বাদামি আঁখি আর গ্রিক ঘ্রাণেন্দ্রিয় রয়েছে। দুজনার একই রকম গোলাপি ওষ্ঠাধর হলেও নজরকাড়া হাসি বেশি লেগে থাকে সায়নের অধরে। প্রেমে পাগল হবার মতো চেহারা ছেলেটির। স্বভাবেও সায়ন বেশ ভদ্র এবং ন্যায়নিষ্ঠা। ছিপছিপে গঠনের সানান কিছুটা স্বল্পভাষী আর ভীষণ একরোখা। সায়নের মতো হাসি লেগে থাকে না অধর জুড়ে। মেজাজটাও আজকাল বিগড়ে যায় মাঝে মাঝেই। বাড়ির উঠোনে এসে বিশাল লাগেজটি গাড়ির পেছন থেকে নামাচ্ছে সায়ন। লাগেজ নিচে রেখে কৌতূহলী সুরে প্রশ্ন করল সাননকে, কি অবস্থা তোর শরীরের এখন? আছে মোটামুটি, কিন্তু শামস কোথায়? আর বলিস না বদমাইশটার কথা। দুনিয়ার যেখানে যায় সেইখানেই ওর বদমাইশি। ওকে গাড়িতেই উঠতে দেইনি আমি। তাহলে এখন কোথায় শামস আর কি করেছে ও? কিছুক্ষণ আগে রাস্তার ধারের একটি খেজুর গাছ থেকে একজন গাছি রসের হাড়ি নামায়। নিচে ওনার আরও কয়েকটি রসের হাড়ি ছিল। ড্রাইভিংয়ে থেকেই শামস খেয়াল করে ব্যাপারটা। গাড়ি থামিয়ে গাছির কাছ থেকে রস কিনতে চায় শামস। বেচারার নাকি রেগুলার কাস্টমার আছে, সে রস বিক্রি করতে রাজি হয়নি। তারপর শামস চুপি চুপি লোকটার পিছু নিল। বাড়িতে রসের হাড়ি রেখে গাছি লোকটা আবার অন্য গাছ থেকে রস পেড়ে আনতে বের হয়ে যায়। এই ফাঁকে শামস গিয়ে গাছির বউকে বলে, আপনার স্বামীকে একটা কল দিন তো। বউ জানায় তার স্বামী মোবাইল রেখে গেছে ঘরে। শামস তখন বউটাকে জানায়, আপনার স্বামী রসগুলো আমার কাছে বিক্রি করে দিয়েছে। অবুঝ বউটা ওকে বিশ্বাস করে হাড়ি সহ রস দিয়ে দেয়। কয়েক মিনিটের মাথায় 2 হাতে 4 হাড়ি রস নিয়ে গাড়ির সামনে এসে হাজির হয় শামস। আমি জিজ্ঞেস করলাম, রস কত টাকায় কিনেছিস শামস? বদমাইশটা তৎক্ষণাৎ জবাব দিল, কিসের টাকা? হ্যাঁ, কিসের টাকা? বেটা আমার কাছে রস বিক্রি করতে চাইনি, আমি ওর রস নিয়ে চলে এসেছি, টাকা দেব কেন? ওর বদমাইশির ঘটনা শুনে আমি ওকে গাড়িতেই আর উঠতে দেইনি। গাছির টাকা দিয়ে তারপরে বাড়িতে আসতে বলেছি। তোর কি মনে হয় শামস টাকা দিয়ে আসবে? জানি না। কখনোই টাকা দেবে না শামস, তবে যেভাবেই হোক রস নিয়েই বাড়ি আসবে। ওকে একটা মাইট দিতে হবে সানান, নয়তো ও ঘুম হারাম করে ফেলবে এই কয়েকদিনে। সেটা ঠিক, মায়ের একটা দেয়া উচিত। তবে বয়সও তো কম, মাত্র 23 বছর বয়স, বদমাইশি তো একটু করবেই। মিনিট কয়েকের মাঝেই শামস বাড়ি ফিরে এলো চুপিসারে। দাদির বাতায়নে এসে শেহেরকে ডেকেছে ভিদুস্বরে। হঠাৎ আসা দুঃখ স্রোতে এক বিনিদ্র রজনী কেটেছে শেহেরের। সজাগই আছে এখনো মেয়েটি। এদিকে ভাইদের ভয়েই শামসের এহেন চুপি চুপি আগমন। বাতায়নে দাঁড়িয়েই শেহের শুনে নিল শামসের রসের হাড়ির সমস্ত ঘটনা। মেয়েটি ধীর কদমে গিয়ে দরজা উন্মুক্ত করে দেয় শামসকে। রস যেন পড়ে না যায় সেই উদ্দেশ্যে হাড়িগুলোর মুখে পলিথিন বেঁধে এনেছে ছেলেটি। হয়তো পথের ধারের কোনো দোকান থেকে পলিথিন কিনে নিয়েছিল শামস। হাড়িগুলো রান্নাঘরে রেখে শামস এসে শেহেরকে বলল, আজকে সব খাবার খেজুরের রস দিয়ে রান্না করবি। পিঠা, পায়েস, মাছ, মাংস, তরকারি সব কিছুর মধ্যে একটু করে রস দিয়ে দিবি। কতদিন খাই না খেজুরের রস, এখন আমি সব কিছু রস দিয়ে খেয়ে পুরোপুরি রসিক হব। মনমরা শেহের কোনো জবাব দিল না।
চাচাতো ভাই শামস বরাবরই এমন, পরিবারে সবচেয়ে দুষ্ট। শামস চলে গেছে অলরেডি। গোপনে আড়ি পেতেছে যমজ ভাইদের আলাপচারিতায়। কক্ষের বাইরের জানালার নিচে বসে চুপটি করে শুনছে ভাইদের কথোপকথন। গতরাতের ঘটনায় এখনো হতাশা জড়িয়ে আছে সানানকে। হৃদয়টিও মরুভূমির ন্যায় মরুময়। বিষণ্ণ বদনে যমজ ভাইকে জানাচ্ছে রাতের সব ঘটনা। আড়ি পেতে চুপি চুপি শামসু শুনে নিল সবটুকুই। আর বিলম্ব নয়, ঘরে এসেই এক ডিগবাজি দিয়ে প্রবেশ করল ভাইদের কক্ষে। পেছন থেকে সানানকে জড়িয়ে ধরে আফসোসের সুরে বলল, ভাইয়া, তোমার পাশে এক অবলা নারী এসে শুয়ে পড়ল। কেউ আমার পাশে এসে কেন শোয় না? আহাম্মক হইছিস? আরে কি যে বলো, একবার যদি কেউ আমার পাশে এসে শুয়ে পড়তো না, তাহলে আমি আলহামদুলিল্লাহ পড়ে কবুল আবুল বাবুল মুকবুল সব কিছু তাকে বলে দিতাম একসাথে। তুই দূরে থাকতো, আমার কাছ থেকে যেদিন মানুষ হতে পারবি সেই দিন আসিস। আহ্লাদি সুরে দুষ্ট মিষ্টি কথা বলে ভাইদের রাগ গলাতে ব্যস্ত শামস। কেউ রেগে থাকলে এভাবেই সবকিছু হ্যান্ডেল করে নেয় বেচারা। সকাল ৮টা নাগাদ ছোট চাচার ফ্যামিলি এসে হাজির হয়ে বাড়িতে। ফ্যামিলি বলতে চাচা, চাচি আর তাদের পালক মেয়ে স্বামীরা। ৩ লন্ডন বয়ের আগমনের খবর শুনেই এত তাড়াতাড়ি বাড়ি ফিরেছে তারা। সায়ন বাড়ি আসার পরে চাচাকে ফোন দিয়েছিল সানান। ছোট চাচার পালক মেয়ে স্বামীরা অনেক পোশাক এবং প্রসাধনী কিনে এনেছে। কেন যেন শেহেরের মনে হচ্ছে এই সব শপিংয়ের উদ্দেশ্যেই ওরা বেড়াতে গিয়েছে। হয়তো নতুন পোশাক আর প্রসাধনী ব্যবহার করে বিলেতি কাজিনদের মনোরঞ্জন করতে চায় স্বামীরা। কয়েক বছর আগে যখন ওরা বাড়িতে আসে, তখনও স্বামীরা প্রেম নিবেদনের ব্যর্থ চেষ্টা করেছিল, কিন্তু মোটেও লাভ হয়নি মোটেও। আজ চাচি এসে ঝটপট সকালের নাস্তা রেডি করে নিয়েছে। নাস্তা তৈরি হলে শেহেরকে বাদ দিয়ে বাকি সবাইকে ডেকে নিল টেবিলে। সবাই এসে বসেছে প্রাতরাশ সারতে। সানান, সায়ন দুজনেই শেহেরকে ডেকে যাচ্ছে টেবিলে। গতরাতের ঘটনায় ছন্দপতন ঘটেছে দুরন্ত মেয়েটির। লজ্জা, দ্বিধা আর হতাশার ভারে নুইয়ে পড়েছে বেচারির কোমল হৃদয়। সেই হৃদয় মেঘের ন্যায় লুকোচুরি করে দূরেই থাকতে চায়। সানানের নয়নের অগোচরে থাকতেই যেন এখন বেশি স্বাচ্ছন্দ্য। সানান টেবিলে ছিল বলেই শেহের প্রাতরাশে অংশগ্রহণ করেনি সবার সাথে। দাদির কক্ষ থেকেই ব্যস্ততার অজুহাতে এড়িয়ে গেল ওদেরকে। টেবিলে যমজ ভাতৃদ্বয় উপস্থিত হলেও অনুপস্থিত শামস। কোথাও সন্ধান নেই দুষ্ট ছেলেটির। ব্যবহৃত সেলফোনটিও লেখে গেছে ঘরে। রাতভর জার্নি করেও শামসের এমন ভবঘুরে আচরণে দুভাই ভীষণ বিরক্ত। ভোজন পর্ব যখন প্রায় শেষ, তখন জোর কদমে ঘরে প্রবেশ করল শামস। সানান ধমকের সুরে শুধালো, কোথায় ছিলি তুই এতক্ষণ? সেই খেজুর গাছের বাড়িতে গিয়েছিলাম। শামসের কথা শুনে এক তৃপ্তির ঝিলিক ফুটে উঠেছে সায়নের শুভ্র বদনে। ঈষৎ হেসে আদরে কণ্ঠে শামসকে বলল, খেজুরের রসের টাকাটা তাহলে দিয়ে এসেছিস, তাই না? কিসের? আমি কি টাকা দিতে গেছি নাকি সে বাড়িতে? তাহলে কি করতে গিয়েছিস? আমি বাগানে লুকিয়ে থেকে দেখতে গিয়েছি বেটাকার বউকে কি বলে। চরম আশ্চর্যের সুরে দু ভাই একসাথে প্রশ্ন করল, মানে? আরে ধুরন্ধরি করে ব্রশ নিয়ে এসেছি, দেখবো না ওদের জামাই বউয়ের হালচাল? তো কি দেখলি? ভাইয়া, বেটায় না ওর বউটাকে পিটিয়ে একদম লাল বানিয়ে ফেলেছে। এখন আমি পিটিয়ে তোকে লাল বানাবো। তুই একজনের বউকে মার খেয়ে গিয়ে এসে হো হো করে হাসছিস। আরে আমায় বকছো কেন? কয়েক হাড়ি রসের জন্য যে বউকে পেটায়, সে কারণে অকারণেই পেটায়। আমার কি দোষ? বিদায়ী বিকেলের বাঁধন ছিঁড়ে সাঁঝ এসেছে স্বর্ণালী মায়া নিয়ে। সাঁঝের আধার গাঢ় থেকে প্রগাঢ় হচ্ছে ধীরে ধীরে। সকাল থেকে ঔষধ সেবনে সানানের জ্বর অনেকটাই সেরে গেছে। সানান, সায়ন যমজ ভ্রাতৃদ্বয় বৈকালিক ভ্রমণে বের হয়েছিল বিকেলের শুরুতে। স্থানীয় অনেক চেনাজানা মানুষের সাথে আলাপচারিতার মাঝেই সময় বয়ে গেছে। এরই মাঝে সাঁঝও এসে চুপি সারে দোলা দিয়েছে ধরায়। আজ মধ্যাহ্নভোজের পরেই বাড়ি ছেড়ে গেছে শামস। এখনও খোঁজ নেই বাদর ছেলেটির। ফোনেও সাড়া মিলছে না। দুভাই চায় ছোট ভাই ঘরে ফিরুক সাঁঝের মাঝেই, কিন্তু কোথায় পাবে শামসকে? সানান সচকিত কণ্ঠে সায়নকে বলল, যা তো আশেপাশের মাঠগুলোতে গিয়ে দেখে আয়। শামস হয়তো ঠ্যাং পিটিয়ে টায়ার্ড হয়ে বসে আছে কোনো মাঠে। আমার এখনও বেশ জ্বর ভাব। আমি বাড়ি ফিরে যাই এখন। ছোট ভাই শামসকে খুঁজতে সায়ন হেঁটে যাচ্ছে সামনের রাস্তা ধরে। সানান ধীরে ধীরে পা বাড়ালো উল্টো পথে, ঘরে ফেরার তরে।
কয়েক কদম হেঁটেই চোখ আটকে গেল রাস্তার অন্য পাশে, ধীর পায়ে হেঁটে চলা এক তরুণীতে। এ তরুণী আর কেউ নয়, তারই সুন্দরী স্বরূপা চাচাতো বোন শেহের। দ্রুত রাস্তা পেরিয়ে শেহেরের নিকটে চলে এলো সানান। সামনে গিয়েই কৌতূহলী কণ্ঠে শুধালো, কই যাস শেহের? হঠাৎ সানানকে দেখে শেহের যেন একটু চমকে গেল, বুক ধরফর করে উঠল অজানা ভয়ে। নিজেকে সামলে বুকে হাত রেখেই জবাব দিল, ফার্মেসিতে যাচ্ছি। কার ওষুধ লাগবে? দাদির। দাদির ওষুধের কথা আমাদেরকে বলতে পারতি না? না মানে আপনারা তো বাড়িতে মেহমানের মতো, আপনাদেরকে দিয়ে কি কাজ করানো যায়? তার জন্য তুই সন্ধ্যার পরে একা বের হয়ে যাবি? আমি ইচ্ছে করে বের হইনি, ছোট চাচি পাঠিয়েছে। ওনাদের মেয়েটাকে তো কোলে নিয়ে চাচা চাচি দুইজনই ঘরে বসে আছে, আর তোকে পাঠিয়েছে ওষুধ কিনতে। কি জঘন্য সেন্স ওনাদের। সবসময় এভাবে আমায় পাঠায় না, আজকে কাজের ছেলেটা বাড়িতে নেই তো, তাই আর কি। চুপ কর বেয়াদব, মুখে মুখে কথা বলতে শিখেছিস খুব। আর কোনোদিন যেন সন্ধ্যার পরে একা বের না হস। ধমক খেয়ে শেহের চুপটি করে আছে অবনত শিরে। আগের সেই চঞ্চলা কুমারীকে এখন আর পাওয়া যাচ্ছে না। গতরাতে সানানের সাথে ঘটে যাওয়া ঘটনাটা নীরবে বদলে দিয়েছে অনেক কিছু। লাজ, দ্বিধা আর সংশয়ে সানানের পানে তাকানো যেন দায়। শেহেরের এহেন অবস্থা নিয়ে এখনই ভাবল না সানান। হাত বাড়িয়ে হুকুমের সুরে বলল, দে তো প্রেসক্রিপশনটা দে, আমি যাচ্ছি ফার্মেসিতে। শেহের মোবাইল বাড়িয়ে দিতে দিতে জবাব দিল, প্রেসক্রিপশনটা আনিনি, মোবাইলে ছবি তুলে এনেছি শুধু। মোবাইলে প্রেসক্রিপশনের ছবি দেখতে দেখতে সানান আদেশের সুরে বলল, আমার সাথে তুইও ফার্মেসির ওখানে চল, এখানে একা থাকার দরকার নাই। ধীর পায়ে শেহের অনুসরণ করছে চাচাতো ভাইকে। চাচাতো ভাইদের কাছে কত শত আবদার ছিল বংশের সব ছোট্ট শেহেরের, কিন্তু এখন তো মুখোমুখি হতেই লজ্জা হয়। সংকোচ আর দ্বিধায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। সানান গোপনে পড়ে নিয়েছে চাচাতো বোনটির হৃদয়জত কথাগুলো। বাড়িতে বেশ কিছুদিন থাকবে ওরা। শেহের এভাবে মৌন হয়ে থাকলে ওদেরও খারাপ লাগবে। তাই শেহেরের জড়তা কেটে দিয়ে সহজ স্বাভাবিক হতে চায় সানান। আর খুব বেশি বকাঝাকা করারও ইচ্ছে নেই। এমনিতেই মনমরা হয়ে আছে এতিম মেয়েটি। একটু সহজ হবার বাসনায় শেহেরকে নরম সুরে বলল, বড় ভাইয়ের সাথে কেউ এভাবে লাজুক হয়ে থাকে? পোকা মেয়ে একটা, শ্বশুর বাড়ি গিয়ে লাজুক হয়ে থাকিস। এহেন কথা শুনে মেয়েটি লাজ রাঙা হাসি দিয়েছে। খুব স্বতঃস্ফূর্তভাবে সানান বিভিন্ন আলাপ জুড়ে দিয়েছে। শেহেরের সংকোচও কমছে একটু একটু করে। এহেন সুখময় কিছু আলাপচারিতার মাঝে দুজন চলে এলো ফার্মেসির নিকটে। শেহেরকে পথের ধারে রেখে সানান চলে গেছে ঔষধ কিনতে। আবারও স্বাভাবিক সম্পর্কে ফিরে যাবার আবেশে মেয়েটিও বেজায় খুশি। চঞ্চলা ক্ষণগুলো পুনরায় ধরা দিতে চায় রংধনুর ন্যায়, রঙিন হয়ে। স্বপ্নগুলো আবারও হতে চায় ফুলের অরণ্যের মতো বর্ণিল। ভীষণ ভালো লাগছে এখন শেহেরের। কয়েক মিনিটের মাঝেই সানান ফিরে এলো ঔষধ নিয়ে। দুজন পাশাপাশি হাঁটছে বিস্তীর্ণ পথ ধরে। এখনও কিঞ্চিত জড়তা রয়েই গেছে শেহেরের মাঝে। সানান চায় না কোনো জড়তায় জড়িয়ে রাখুক এ বন্য চঞ্চলা কুমারীকে। সম্পর্কটাকে আগের ন্যায় সহজ করার বাসনায় নতুন ফোন দিয়ে এঁটেছে সানান। সব জেনে শুনেও অচেনার ভাব ধরে কৌতূহলী কণ্ঠে শুধালো, এইদিকে কোথায় যেন তোর ছোটবেলার কিন্ডারগার্টেন স্কুলটা? এই তো সামনের রাস্তায়, দেখতে যাবেন সানান ভাইয়া? যাওয়া যাক। জানেন, আমার স্কুলটার নাম প্রতিপাবের স্কুল। নামটা খুব সুন্দর না? অতি উৎসাহে শেহের নিজের স্কুল দেখাতে নিয়ে এসেছে চাচাতো ভাই সানানকে। স্কুলের সামনে এসে মহানন্দে বলল, এই যে এটাই আমার কিন্ডারগার্টেন স্কুল। কথাটুকু বলেই রুমঝুম খুশির দোলায় স্কুল পানে তাকায় মেয়েটি। চেয়ে দেখে প্রতিপাদের স্কুল নেম প্লেটের প্রতি অংশে বিজলির আলো নেই। হয়তো বিজলিজনিত কোনো কারণে আলো জ্বলেনি প্রতি লিখিত অংশটিতে। তাই প্রগাঢ় আধারের মাঝে জ্বলজ্বল করছে পাদের স্কুল। শৈশবের স্বপ্নরঙিন স্কুলটির এমন অদ্ভুত নাম দেখে শেহের লাজে মরি মরি করছে। কে জানত এহেন লাজের বিড়ম্বনায় পড়তে হবে আজ কাজিনের সম্মুখে। সানান যদিও নিজেকে ভাবলেশীন করে রেখেছে। অদ্ভুত এক নাম দেখেও কোনো নেতিবাচক প্রতিক্রিয়াই নেই ডাক্তার সাহেবের মাঝে। শেহের নিজেই নিজেকে হারিয়েছে ঘোমটা পড়া লাজের ঘোরে। সানান ভাবাবেগহীন নরম সুরে বলল,
উদাস ভঙ্গিতে দুজনেই হাঁটতে শুরু করেছে ঘরে ফেরার পথে। বেচারি শেহের তো এখনো চুপি চুপি মরছে নিদারুণ লাজে। আনমানে শতবার গালি দিচ্ছে স্কুলটিকে। কেন আজই নামটিকে নষ্ট হতে হলো? আর কোনো সময় পাইনি, ধুরন্ধরি করার আর লগ্ন পেল না। ইচ্ছে করছে স্কুলের দায়িত্বে থাকা লোকগুলোকে পাকড়াও করি। লাজ রাঙা ভঙ্গিতে চলতে চলতে পথও এখন প্রায় শেষান্তে। এ ফেরার পথে আর কোনো আলাপই হয়নি দুজনার মাঝে। এক নির্বাক পথ যাত্রা শেষে ওরা চলে এসেছে বাড়ির পার্শ্ববর্তী মসজিদটির নিকটে। এখনই অতিক্রম করবে এ উপাসনালয়। আচানক মসজিদ থেকে বেরিয়ে সামনে এসে দাঁড়ালেন সেই হুজুর দাদা ভাই। এই রাতের আধারে ওদের দুজনকে একসাথে দেখে মুরব্বির চক্ষু যেন চড়ক গাছ। পান চিবনো রাঙা অধরে ঝরে পড়ছে এক রহস্যময় হাসি। আচানক যেন দুর্যোগের ঘনঘটা হলো সানান শেহেরের হৃদয়ে। শেহের তো চুপসে যাচ্ছে ভয় আর সংকোচের অতল গভীরে। হুজুর এক গাল হেসে বিদ্রুপের সুরে সানানকে শুধালো, কি নাতি, এ আন্ধার রাইতে কই গেছিলা নায়িকারে নিয়া? সানান ঔষধের প্যাকেটটি শেহেরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুই ওষুধ নিয়ে বাড়ি যা তো। কি অবস্থা, কিসের ওষুধ দিলা নায়িকারে? আরও বিদ্রুপের সুরে টিপ্পনি কেটে বলে ওঠে হুজুর। মানে কী সব বলছেন আপনি? বজ্রপাতের ন্যায় অনল ঝরা গর্জন সানানের। মেঘমলিন বদনে শেহের এখনও পাশেই দাঁড়িয়ে। হুজুরের কথাগুলো যেন সূঁচের ন্যায় বিঁধেছে। মুখ বিছে সহ্য করে চলে যাবার সময় নয় এখন। মন খারাপের সুরে শেহের জবাব দিল, এগুলো আমার দাদির ওষুধ। এই ওষুধ আনতে যাবার পথে সানান ভাইয়ার সাথে দেখা হলো। তারপর ওষুধ কিনে একসাথে আসছি আমরা। তোকে না বলছি বাড়ি যেতে, এখনও 1.5 ব্যাটারির মতো বাড়ি আছিস কেন? সানানের বজ্রকণ্ঠী ধমকে শেহের পা বাড়ায় বাড়ির পথে। সানান কিন্তু চুপচাপ বসে নেই। হুজুরের হাত ধরে একরকম টেনে আড়ালে নিয়ে গেছে। দাঁতে দাঁত চেপে ক্ষুব্ধ স্বরে বলল, কাল রাতে আমার ঘরে গিয়ে ঝামেলা করেছিলেন আপনি, আর আজ বাইরে ঝামেলা করতে চলে এসেছেন। ভুলটা তো আমারই হয়েছে। চোর বলে রাতেই পুলিশে দেয়া উচিত ছিল আপনাকে। দিলেই খুব ভালো হইতো। তোমাগর এইসব ফষ্টি নষ্টি দেখা লাগতো না। কি বললেন আপনি? যা কইছি তুমি শুনছো? মেয়েটা কিন্তু সত্যি কথা জানিয়ে গেছে আপনাকে, তারপরেও বকবক করছেন কেন? যাও, আর কিছু কইলাম না তোমাগরে। আগে বলুন, কিশোর ওষুধের কথা বলেছিলেন যেন তখন? বিছানায় নায়িকা নিয়া থাকো, আন্ধার রাইতে নায়িকা নিয়া ঘোরো। বিলাতি মানুষ তুমি, কত কি কইরা ফালাইছো কে জানে। তোমারে আর কিসের ওষুধের কথা কইমু? ডাক্তার মানুষ, বোঝই তো। হুজুর, গতরাতের ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, সবকিছুই তো জানেন আপনি। তারপরেও কিন্তু যাতা বলে যাচ্ছেন। আর একবার, শুধু একবার যদি আমার চরিত্র নিয়ে একটা বাজে কথাও বলেন না, তবে আমি দেখব না যে আপনি আমার মুরব্বি। চরম শিক্ষা দেব আপনাকে। হেইডা দাও, হেইডা তো আর ব্যাপার না। তুমি ভাই চিপাই চাপায় সুন্দরী নিয়ে না থাইকা বিয়াটা কইরা ফেলাইলেই তো পারো। হুজুর, বিয়ে ছাড়া আর কিছু মাথায় ঢোকে না আপনার। আপাতত বিয়ার কথাই ঘরে মাথায় ঘুরুক, আমার বিয়ে নিয়ে মাথা ঘামাবেন না। বেশি বাড়াবাড়ি করলে আপনাকেই একটা বিয়ে করিয়ে দেব, কথাটা মনে থাকে যেন। হুজুরকে হুঁশিয়ারি দিয়ে দ্রুত পায়ে সানান বাড়ির পথ ধরে। আনমনে বিড়বিড় করে আওড়ায়, আমার থেকে 8 বছরের ছোট একটা মেয়ে শেহের, ওর সাথে যখন তখন বিয়ের কথা বলতে আসে। হুজুর দাদা সেখানে দাঁড়িয়েই চিৎকার করে জবাব দিল, শোনো, তোমার দাদিও কিন্তু আমার চেয়ে 8 বছরের ছোট। আমরা কি সংসার করি নাই? মহব্বত কি হয় নাই আমাগো মধ্যে? বিলাতি মানুষ হয়ে আমারে জ্ঞান দিতেইছো? এ তো ভাব দেখায়ও না তো। একদিন ঠিকই দেখমু তুমি এই নায়িকারই বিয়া করছো। সেই দিন কিন্তু একটুও ছাড়মু না। সানান প্রত্যুত্তর না করেই ফিরে আসে ঘরে। লন্ডনে ফোন দিয়ে ঘটনার আদ্যোপান্ত জানাতে চায় বাবাকে। ওইদিকে হুজুরও বোন মেহেরুন্নেসার জানাতে চায় ওদের দুজনার রাতে একসাথে বাড়ি ফেরার ঘটনা। সানান বাড়ি এসে মোবাইল নিয়ে চুপি চুপি চলে যাচ্ছে পুকুর ঘাটে। কুটিল ছোট চাচি আর স্বামীরা যদিও এখন ঘরে নেই, শুধু ছোট চাচাই আছেন বাড়িতে। তবুও ছোট চাচার ভাবনার অগোচরেই রাখতে চায় এসব ঘটনা। মোবাইল নিয়ে ছেলেটি পুকুর ঘাটে এসে দেখে ঘাটের পাশে বিশাল রশিতে চাচির কয়েকটি শাড়ি ঝুলছে। চাচি রাহেলা সবসময় সাঁঝের পরে গোসল করে। ওয়াশরুমে গোসল সেরে কাপড় নিয়ে বাইরে যায়। পর্দার ন্যায় লম্বা করে কাপড় ঝুলিয়ে রাখে পুকুর পাড়ের রশিতে। চাচি আজ বেশ কয়েকটি শাড়ি ধৌত করেছে একসাথে। পানি নিংড়ে সবগুলোই ঝুলিয়েছে পুকুর পাড়ে।
রাতে শোবার পূর্বে ঘরে নিয়ে যাবে এসব। এ পুকুর পাড়ে শাড়ির ওপাশে দাঁড়িয়েই বাবার সাথে চ্যাটিংয়ে মগ্ন সানান। চাচা আর দাদির সাথে শেহের রয়েছে ঘরেই। স্বামীরাকে নিয়ে চাচি আছেন পাশের বাড়িতে। শেহেরের চেয়ে বয়সে 1 বছরের বড় স্বামীরা। ইংরেজিতে ভীষণ দুর্বল হওয়ায় এখনও ইন্টারমিডিয়েট শেষ করতে পারেনি। পরীক্ষায় ইংরেজিতেই ফেল করে বসে কুটিল মেয়েটি। সামনে পরীক্ষা থাকায় সপ্তাহে 3 দিন ইংলিশ প্রাইভেট পড়ে পাশের বাড়িতে। আজও সেখানেই প্রাইভেট পড়তে গেছে স্বামীরা। সাঁঝের পরে যখন তখন শেহেরকে একাই রাস্তাঘাটে পাঠিয়ে দেয় চাচি, আর নিজের মেয়েকে পাশের বাড়িতেও নিরাপত্তা দিয়ে নিয়ে যায়। কি নির্মম চাতুরি, কতটা নিষ্ঠুর বাস্তবতা! চাচি চাচাতো বোন পাশের বাড়িতে থাকলেও ঘরে বসে কারো সাথে কথা বলতে চায় না শেহের। খানিক আগের হুজুরের ঘটনাটি ফুপাতো বোন মেহেকের সাথে শেয়ার করার বড্ড ইচ্ছে। এই মেহেক ছোট ফুপুর একমাত্র কন্যা এবং শেহেরের ঘনিষ্ঠ বান্ধবী। ওর সাথে নির্জনে ফোনালাপের অভিপ্রায়ে শেহের বের হয়ে এলো ঘর ছেড়ে। আঙিনা হয়ে দ্রুত চলে এসেছে পুকুরের নিকটে। চাচির ঝুলন্ত শাড়িগুলোর সামনে দাঁড়িয়েই গোপনে চ্যাট করছে শেহের। মান সম্মানের ইস্যু রিলেটেড বিষয় নিয়েই তো আলোচনা। কোনো দিকে কি খেয়াল আছে বেচারির? মাঝে মাঝে মশা এসেও কামড় দিয়ে যাচ্ছে উন্মুক্ত পায়ে। মশার কামড়ে শাড়ি ধরে একবার সামনে আর একবার পেছনে যাচ্ছে শেহের। বেচারা সানানও পুকুর পাড়ে এসে কানে হেডফোন গুজে বাবাকে ফোন দিল খানিক আগে। বাবা রিসিভ করলে চ্যাটিংয়ে অ্যাক্টিভ হওয়ার অনুরোধ করে সানান। এরপরে পিতা পুত্র মগ্ন হয় চ্যাটিংয়ে। এখনও হেডফোনটি রয়েছে ডাক্তারের কানেই। শেহের যে শাড়ির ওপাশে আছে সেটা টেরই পায়নি সে। এ মেয়েটিও জানে না শাড়ির ওপাশে সানানের উপস্থিতির ব্যাপারটি। চ্যাটিংয়ে মগ্ন শেহের মশার কামড়ে কিছুটা পিছিয়ে যাচ্ছে ধীরে ধীরে। শাড়ির এপাশ থেকেই বেখেয়ালি চিত্তে পেছাতে থাকে পুকুর পাড়ের দিকে। আচানক পশ্চাৎগামী শেহেরের ধাক্কায় সানান পড়ে গেল পুকুরে। শেহেরও কি উপরে আছে নাকি? ব্যালেন্স হারিয়ে বেচারিও পড়ল পুকুরে। এরই মাঝে হুজুর দাদাও বাড়িতে এসেছে বোন মেহেরুন্নেসার কাছে। ফষ্টি নষ্টি করা নাতি নাতনির নামে আজ নালিশ দিতেই হবে। বাড়ি এসে হুজুর প্রথমেই পুকুরের দিকে এসেছে পা ধুতে। ওরা দুজন যখন পানি থেকে চোখ তুলে তাকালো তখনই দৃষ্টি বিনিময় হলো হুজুরের সাথে। দুটোকে একসাথে পুকুরে দেখে উত্তেজনায় হুজুর চোখ কোটস থেকে বের হয়ে আসার উপক্রম। আচানক এহেন ঝড়ের আগমনে রাগে দুঃখে অভিমানে দিশাহারা ওরা দুজন। শেহের টুপ করে ডুব দিল পানিতে। কয়েক সেকেন্ডের ব্যবধানেই আবার শির উঁচিয়ে উঠে গেছে। ভেজা কাপড়ে শেহেরকে দেখে হুজুর দৃষ্টি হেফাজতের তরে খানিক দূরে সরে দাঁড়ালো। এদিকে সানান রাগের ঝঙ্কার তুলে শেহেরকে বলল, 1.5 ব্যাটারির মতো পুকুরে দাঁড়িয়ে থাকিস না তো, যা ঘরে যা। শেহের একরকম ঝটপট চলে এলো ঘাটের নিকটে। ভীরু ভীরু লাজে একবার সানানের বানে চেয়ে জোর কদমে উঠে গেছে সিঁড়ি বেয়ে। ঘরে ফেরার পূর্বে আরও একবার তাকালো নেশাতুর দৃষ্টিতে, ঈষৎ ঘোর লাগা মনে। সানানের নয়নগোচর হয়নি সে ঘোর লাগা নেশাতুর দৃষ্টি। ছেলেটি ধীরে ধীরে চলে এলো ঘাটের কাছে। অসময়ে হুজুরের বারবার আগমন ভীষণ হতাশ বেচারা। সব কিছুই যেন উল্টে যায় এই হুজুর নামক ঝড়ের পূর্বাভাসে। আজ হতাশার ঘোরে বেচারা তলিয়ে যাচ্ছে রাগের অতলে। হৃদয় নায়ে সে হতাশার পাল তুলে দিয়েই একটি একটি করে ঘাটের সিঁড়ি ভাঙছে সানান। উপরে উঠে গেলেই হুজুর এগিয়ে এসে বলল, ভাই, হারাম মানুষটারে হালাল কইরা লও না। হুজুর, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কাল রাত্রেরটাও অ্যাক্সিডেন্ট, আবার আজকেরটাও অ্যাক্সিডেন্ট। কয়েকদিন পরে আরো কি কি অ্যাক্সিডেন্টের খবর কইবা আল্লাহই জানে। হুজুর, ভালো হয়ে যান বলছি। আরে এটা তো আমি কইমু তোমারে, তুমি কেন কইতাছো আমারে? আপনি যে বিয়ে পাগল তাই বলছি। নাউজুবিল্লাহ, আমি বিয়া পাগল? অবশ্যই। কি যে কও তুমি, আবল তাবল না কয়া নিজে বিয়াটা কইরা ফালাও তো। সবসময় এত বিয়ের খবর নিয়ে থাকেন কেন? নতুন বিবি লাগবে নাকি আপনার? সানানের বাঁকা কথায় ইজ্জত সমেত হুজুর সরে যেতে চায় দূরে, কিন্তু সে সুযোগ কি আর আছে? হুজুরের গলায় ঝুলানো ওড়না 2 হাতে ধরে দাঁতে দাঁত চেপে সানান বলল, ধাক্কা খেয়ে পুকুরে পড়েছি, মোবাইলটা এখনও পুকুরে, আর আপনি এসেছেন সন্দেহ করতে। বিনা কারণে ঝামেলা করলে সর্বনাশ কিন্তু আপনারও করব। সত্যি আর একটা বিয়ে করিয়ে ছাড়ব। আমি কি বিয়া করতে চাই? তোমার ভালো চাইছি আমি। দাদা নাতির খেলা জমেছিল ভালোই, তবে সানান আর কথা বাড়ায়নি। বারবার অসময়ে হুজুর দাদার সামনে ধরা খেয়ে বেচারা নিজেও বিরক্ত। শরীরটিও তার এখন জলে সিক্ত, তাই ঘরেই ফিরে এলো সিক্ত দেহে। হুজুর দাদারই বা কী দোষ? আগের যুগের মানুষ তিনি, নারী পুরুষের অবাধ চলাফেরা তার অপছন্দ। স্বভাবে বেশ রসিক হলেও কারো ক্ষতি করেন না হুজুর। তিনি ফিরছেন ঘরের পানে বোনের মুখোমুখি হতে।
তখন পুকুরের ওখানে হুজুরকে দেখেই সন্দিহান হয় শেহের। মেয়েটির বোধগম্য হয় হুজুর নালিশ দিতে এসেছে, তাই পুকুর থেকে ঘরে ফিরে সিক্ত দেহেই দাদিকে খুলে বলেছে সব ঘটনা। দাদিকে বার্তা দিয়ে শেহের চলে গেছে ওয়াশরুমে। বেচারা হুজুরও নাছরবান্দা, সানান শেহেরের ঘনিষ্ঠতার খবর না দিয়ে যাবেনই না। মেহেরুন্নেসা তো সবকিছু জেনে শুনে প্রস্তুতি নিয়ে আছেন। খানিক বাদে হুজুর এসে নালিশ দিতেই ধমকিয়ে উঠলেন বৃদ্ধা। তুই আল্লাহর ইবাদত করতে আসছস নাকি জোয়ান নাতি নাতনির নামে বদনাম করতে আসছস? যা মসজিদে যা, যাইয়া ইবাদত কর। আপা, আমি তোমার নাতি নাতনির ভালোই চাই। বোন মেহেরুন্নেসাকে কথাটি বলে হুজুর ফিরে গেল মসজিদে। এখানে বসে বড় বোনের ধমক খেয়ে কী লাভ? এর চেয়ে মসজিদে বসে ইবাদত করাই ভালো। স্থানীয়ভাবে মসজিদটি বিখ্যাত। মানুষ শুধু নিয়মিত ইবাদতই করে না, দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা তাবলিগ জামাতেও আসেন। এ মসজিদের আরও একটি বিশেষ পরিচিতি আছে। সানানের বাপের দাদা এক বিখ্যাত পীরের কবর দিয়েছেন মসজিদ সংলগ্ন গোরস্থানে। মানুষ পীরের কবর জিয়ারত করতে এসে মসজিদের দানবাক্সে টাকা দিয়ে যায়। কয়েক বছর পর পর দানবাক্সের লক ভেঙে লক্ষ লক্ষ টাকা বের করে আনা হয়। খরচ হয় মসজিদের উন্নয়নে এবং আরও কিছু দাতব্য কাজে। হিম হিম হাওয়া নিয়ে প্রভাতের আগমন ঘটেছে মফস্বলে। কিচিরমিচির শব্দে নীড় ছেড়েছে পাখপাখির দল। অন্য সব প্রাণীরাও ব্যস্ত হচ্ছে ধীরে ধীরে। মফস্বলের লোকজন প্রভাতের প্রথম প্রহরেই শয্যা ত্যাগ করে। চায়ের কাপে ঝড় ওঠে পাড়া মহল্লার অলিগলিতে। 3 লন্ডন বয়ের মাঝে সবার আগে শয্যা ত্যাগ করে সায়ন। মফস্বলের দাদাবাড়িতে এসে আজও সায়নই সবার আগে শয্যা ছেড়েছে। ঝটপট ফ্রেশ হয়ে নিল ছেলেটি। তারপর হেয়ার ব্রাশ করে দ্রুত পায়ে বেরিয়ে গেছে মর্নিং ওয়াকে। গ্রামে তো আর জিমের ব্যবস্থা নেই, তাই হাঁটাহাঁটি করতে হয় রোজ সকালে। সানান উঠি উঠি করেও শুয়ে আছে গুটিসুটি মেরে। বেয়ারা শামস উঠবে সবার পরে। একটানা হেঁটে বাজার পর্যন্ত চলে এসেছিল সায়ন। হাঁটাহাঁটি শেষে এবার বাড়ি ফেরার পালা। ফেরার পথে থমকে গেল স্থানীয় একটি বিখ্যাত খাবার হোটেলের সামনে। এখানে পরোটার সাথে নেহারি বিক্রি করা হয়। গরুর নেহারির বিকল্প হিসেবে মুরগির ভুনা মাংস তৈরি হয়ে থাকে। স্থানীয় ট্র্যাডিশনাল হোটেল এটি। দেশে এলে এ হোটেলে একবার হলেও ওরা অতিথি হয়। আজ তো একা এসেছে, তাই অতিথি হওয়ারও ইচ্ছে নেই। হোটেলে ঢুকে পরোটা আর চিকেন নিল সায়ন। অতপর আবারও যাত্রা করল বাড়ির পথে। বাড়িতে সানান শামস শয্যা ত্যাগ করে ফ্রেশ হয়ে নিয়েছে। পার্শ্ববর্তী বিভাগে আজ পাত্রী দেখতে যাবে ওরা। পাত্রীদ্বয় ওদের বাবার বন্ধুর মেয়ে। অপরিচিত কাউকে বিয়ে করার ইচ্ছে নেই সানান সায়নের, কিন্তু বাবা মা দেশীয় মেয়েই পুত্রবধূ করে ঘরে তুলবে। বাবার জেদ আর মায়ের অশ্রুর কাছে পরাজিত হয়েছে যমজ পুত্রর দর। আজ ফ্রেশ হয়ে সানান শামস পোশাক নির্বাচনে ব্যস্ত। এরই মাঝে সায়ন ফিরে এলো পরোটা আর চিকেন নিয়ে। চাচির হাতে খাবারের প্যাকেট দিয়ে ছেলেটি ফিরে গেছে কক্ষে। দাদাবাড়িতে এসে একই কক্ষে নীড় বেঁধেছে ওরা 3 ভাই। আজও সে কক্ষেই রয়েছে। বহু পথ হেঁটে সায়ন ভীষণ ক্লান্ত, শরীরও উষ্ণ। শীতের পোশাক ছেড়ে চেয়ারে বসতেই চাচি ডেকেছে টেবিলে। আজও ভোজন পর্বে শেহেরকে ডাকেনি চাচি। 3 লন্ডন বয় টেবিলে এসেই জোর গলায় ডাকল শেহেরকে। দাদির কক্ষ থেকে বের হয়ে শেহের জানালো, আজ আমায় একটু ভার্সিটিতে যেতে হবে। গতরাতের ভাত আর একটু বাসি তরকারি ছিল তো, ওই সবই খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। এখন আর কিছু খাবো না। ওর খাবারটাই সবার আগে, সব সময়ই আগে ভাগে ওই পেট ভইরা খায়া লয়। শেহেরের পানে বিদ্রুতাত্মক ভঙ্গিতে চেয়ে অভিযোগের সুরে সবাইকে জানালো চাচি। খুব মুখরোচক কিছু খায়নি, রাতের বাসি খাবার খেয়েছে মেয়েটা। সানান বিরক্তির সুরে জবাব দিয়েছে চাচিকে। থাক থাক, তোমরা খাওয়া শুরু করো তো। চাচি আদেশ করল ওদেরকে। শেহের জোর কদমে ফিরে গেছে নিজ কক্ষে। টেবিলে সবাই মগ্ন ভোজন বিলাসে। চাচি 3 লন্ডন বয়ের সাথে গল্প শুরু করেছে। জানো, আমার সামিরাই না স্বভাব চরিত্রে একদম বিদেশি। লন্ডন আমেরিকা বলো আর জাপান বলো, কোনো জায়গাতেই সমস্যা হইব না আমার মাইয়ার। চাচির কথায় জবাব দেয়নি ওদের একজনও। ভুনা মাংস দিয়ে পরোটা খাচ্ছে ওরা তৃপ্তি করে। এরই মাঝে চাচি আবার গল্প শুরু করেছে। জানো, আমার সামিরায় কাঁটা চামচ দিয়েও খেতে পারে, আবার জাপানি স্টাইলে কাঠি দিয়েও খেতে পারে। চাচির কথা শেষ হতে না হতেই মজার কাণ্ড ঘটে গেল। পরোটা দিয়ে মুরগির লেগ পিসের মাংস ছাড়াবার চেষ্টা করতেই লেগ পিসটি সামিরার প্লেট থেকে পড়ে গেল টেবিলে। এই দৃশ্য দেখে শামস হো হো করে হেসে বলল, আরে সামিরা, তুই নাকি ব্রিটিশ, আমেরিকান, জাপানিজ সব স্টাইলে খেতে পারিস, কিন্তু আজ প্লেট থেকে মুরগিটা লাফ দিল কেন রে? মুরগিটা মনে হয় লাফিয়ে লাফিয়ে চাচির প্লেটেই চলে যেতে চেয়েছিল। চুপ কর বেয়াদব,
বলে সায়ন এক ধমক দিল শামসকে। ওদের ভোজনবিলাসের মাঝেই শেহের বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। প্রখর তেজের দীপ্তি ছড়িয়ে সূর্য এখন মধ্য গগন। তীব্র আলোক ছটায় কুয়াশা আর অমানিসা প্রভাতেই ফিরে গেছে চুপটি করে। সময় এখন প্রায় দুপুর 12টা। সানানরা 3 ভাই বেরিয়েছে পাত্রী দেখতে যাবার বাসনায়। পার্শ্ববর্তী বিভাগীয় শহরের একটি পার্কে আনঅফিসিয়ালি পাত্রপাত্রী মুখোমুখি হবে। আজ পছন্দ হলে ভবিষ্যতে ঘটা করে এনগেজমেন্ট হবে। সব আয়োজনের পূর্বেই লন্ডন থেকে সানানদের বাবমা ফিরবেন মাতৃনীরে। যদিও আগেই পাত্রীদের ছবি এবং ছোটখাটো 2-1টি ভিডিও দেখেছে ওরা। সানানের মতে শেষ হবে মেকআপ মেখে আসল চেহারা আড়াল করে রাখা হয়েছে। পাত্রীদের আসল চেহারাই এখনো দেখা হয়নি। অথচ বাবা মায়ের আদেশ আজ পাত্রী পছন্দ করেই ফিরতে হবে ঘরে। রীতিমতো জোর জবরদস্তি। মায়ের হঠাৎ অসুস্থতায় পুত্রদের সাথে দেশে ফেরেনি বাবা মা। কয়েকদিন পরেই তারা আসবেন। কনিষ্ঠ পুত্র শামসের জন্য কিন্তু পাত্রী নির্বাচন করা হয়নি। বেয়ারা ছেলেটি আজ ভাইদেরকে সঙ্গ দিচ্ছে। দীর্ঘ পথ পেরিয়ে পার্শ্ববর্তী বিভাগে যেতে কয়েক ঘন্টা লেগে যায়। পথি মধ্যে আজ মধ্যাহ্নভোজও করতে হবে। বিকেলের দিকেই পাত্রপাত্রীর মুখ দর্শনের কথা। মধ্য দুপুরের তীব্র রোদে হিমেল হাওয়া লুকিয়েছে গোপনে। সূর্যের প্রখর আভায় ধরণী আলোকিত। এই মধ্য দুপুরে ভার্সিটি থেকে বান্ধবীদের সাথে বের হয়ে এলো শেহের। বান্ধবীদের একজন ফুপাতো বোন মেহেক, অন্যজন শুধুই বান্ধবী তরি। ওদের দুজনের বাড়ি ভিন্ন ভিন্ন থানায়। বান্ধবী দুজন বিদায় নিয়ে চলে গেল নিজ নিজ পথে। হাত নেড়ে শেহের একটি গতিশীল অটোরিকশা থামালো। ঠিক যখনই অটোতে উঠতে যাবে তখনই নয়ন থমকে গেল অচেনা এক পুরুষে। দীর্ঘকায় পুরুষ লোকটির আংশিক ললাট বাদে চেহারার বাকি সব কিছুই ঢেকে রাখা। মাথায় ক্যাপ, চোখে কালো চশমা পরা লোকটি নাক মুখ ঢেকে রেখেছে মাস্কে। সেমিস্টার পরীক্ষা থেকেই ভার্সিটি শেষে লোকটির উপস্থিতি দেখতে পায় শেহের। এর আগে কখনো দেখেনি এ ভদ্রলোককে। লোকটির নয়ন দুটো কালো চশমায় বন্দী হলেও কেন যেন মনে হয় ওর পানেই দৃষ্টি আটকে থাকে। শরীরী গঠনে ভদ্রলোকের বয়স আনুমানিক 50-এর কাছাকাছি। শেহেরের অবচেতন মন জানে না লোকটিকে, কিন্তু পুরো চেহারা আড়াল করে রাখলেও ভীষণ পরিচিত মনে হয় লোকটিকে। এই কয়েকদিনে যতবারই শেহের তাকিয়েছে ততবারই লোকটি নিজেকে আড়াল করতে চেয়েছে। কেন এই লুকোচুরি জানে না শেহের। আজও কৌতূহলী দৃষ্টিতে চেয়ে থেকেই শেহের বসে পড়ল অটোরিকশায়। মিনিটের মাঝেই চলতে শুরু করল অটো। জেলার শেষান্তেই এই পাবলিক ভার্সিটি। এখান থেকে বাড়ি ফিরতে প্রায় 50 মিনিটের মতো সময় লাগে। আজ শেহেরের অটোরিকশায় আরও 2জন নারী যাত্রী রয়েছে। হয়তো কোথাও নামবে পথমধ্যে। মিনিট 10 পরে অটো যখন পথের বাঁকে, তখন কয়েকটি বাইক এবং একটি মাইক্রো এসে ঘিরে ধরল অটোরিকশাকে। কয়েকজন মুখোশধারী লোক নেমে এলো বাইক থেকে। আচানক বাঁধ ভাঙা ভয়ের স্রোত এসে গ্রাস করল শেহেরকে। পালিয়ে যাবারও কোনো রাস্তা নেই। মুখোশধারী লোকগুলো টেনে হিচড়ে শেহেরকে উঠালো মাইক্রোতে। ঝিকঝিক করে গাড়িটি চলতে শুরু করলো সম্মুখে। পেছনের সিট থেকে গামছা বাড়িয়ে শেহেরের মুখ বেঁধে দিয়েছে ওরা। একজনের হাতে পিস্তল। হাত পা নাড়লেও গুলি করার থুমকি দিচ্ছে। এ যেন এক ছন্দহারা বেদনার বুক ফাটা অনুভূতি। আজ শেহেরের মন পাখিটিও ডানা ঝাপটিয়ে কাঁদছে মন গহীনে। মখমলি সুখের বর্ণিল রঙগুলো বিবর্ণ হচ্ছে চোপটিসারে। নয়নের কোণে থাকা ঝিলমিল স্বপ্নগুলো সরে যাচ্ছে লুকায়িত গোপনে। বৃষ্টির ন্যায় অশ্রুধারায় শেহের মনের ক্ষোভ ঝাড়ছে চাচাতো ভাই সানানের উপরে। ওর ধারণা ফুপাতো ভাই রূপমেই তাকে আজ এভাবে উঠিয়ে নিয়ে যাচ্ছে। অথচ সানান যেদিন বাড়ি এলো সেদিনই তো অনুরোধ করল রূপমকে শাসানোর জন্য। এতটুকু অনুরোধও রাখল না চাচাতো ভাইটি। নিজের বিয়ের ভাবনা নিয়েই ব্যস্ত সে। শেহের ভাবছে নশ্বরে ভুবনে বাবা মাই সবচেয়ে আপন। যদিও দাদি মনে প্রাণে ভালোবাসে আমায়, তবুও বয়োবৃদ্ধা দাদির ক্ষমতা বেশ সীমিত। পুরনো যুগের মানুষ তিনি। বৈশ্বিক নতুনত্বের অনেক কিছুই তার ভাবনার অতীত। এ সুন্দর ভুবনে অতিথি হয়ে আগমনের শুরুর দিকেই মাকে হারিয়েছি। আজ যদি বাবা বেঁচে থাকতেন তবে আমায় ঠিকই বাঁচাতেন রূপমের হাত থেকে। 5 বছর আগে এক দুর্ঘটনা কেড়ে নিল বাবাকে। আমারই কেন সব হারাতে হলো? এমন বিরোহী ভাবনার মাঝেই একটি মাইক্রোবাস এসে গতি হারালো বাড়ির ফটকে। ফটক পেরিয়ে ধীরে ধীরে প্রবেশ করেছে বাড়ির আঙ্গিনায়। দোর খুলে গাড়ি থেকে বের হয়ে এলো রূপম। বদন জুড়ে রয়েছে বিজয়ের এক পৈশাচিক হাসি। এরই মাঝে রেজিস্ট্রি বুক নিয়ে ফটক পেরিয়ে বাড়িতে প্রবেশ করেন মধ্যবয়সী এক পুরুষ। রূপম দাঁত কেলিয়ে হেসে সে পুরুষ লোকটিকে বলল, সোহেল আর্সেন কাজী সাহেব, বিয়া এখনই করমু। বাড়ির গেট আটকে দিয়েছে দারোয়ান। শেহেরের গাড়ির দরজা খুলে ঝটপট বেরিয়ে গেল সব বদমাশগুলো। শেহেরকে দেখে কাজী সাহেব ঠোঁট কামড়ে কুটিল হেসে বলল, সুন্দর মালটাই তো ধৈর্য আনছেন রূপম ভাই। রূপম ও বিজয়ের হাসি দিয়েছে তৃপ্ত বদনে।
শেহেরের শরীরে ঘৃণা ধরে আসে এদের ভাবভঙ্গি দেখে। মেয়েটিকে গাড়ি থেকে নামানোর অভিপ্রায় হাত ধরে টান দিয়েছে রূপম, কিন্তু ঘটনা উল্টে গেল তখনই। আচানক ফাঁকা গুলির আওয়াজ ভেসে এলো বাতাসে। অ্যালার্মিং বাঁশির কর্কশ সুরও দোলা দিল কর্ণে। শেহের বিচলিত বদনে তাকালো চারিদিকে। বাড়ির পটকের সম্মুখেই পুলিশের গাড়ি সহ দুটো গাড়ি দাঁড়িয়ে। ভার্সিটির সামনে থাকা সে মধ্যবয়সী ভদ্রলোকও পথের ওপাশে দাঁড়িয়ে। তবে কি তিনিই নিয়ে এসেছেন পুলিশ? ভদ্রলোক তো ছিলেন ভার্সিটির সম্মুখে। শেহের ভাবছে, আমি কিডন্যাপড হলাম ভার্সিটি থেকে কয়েক কিলোমিটার পেরিয়ে আসার পরে। তিনি কি করে জানলেন কিডন্যাপিংয়ের কথা? তিনি ফলো করছেন আমায়। শেহেরের ভাবনার ঘোরের মাঝেই রূপম দল বলসহ পালিয়েছে। শুধু কাজী সাহেব, ঘরের বুয়া আর গেটের দারোয়ানটা পালাতে পারেনি। পুলিশ এসে ওদেরকে ধরে দাঁড় করিয়েছে একপাশে। এহেন অবস্থা দেখে শেহের ধীরে ধীরে নেমে গেল মাইক্রো থেকে। বরফ শুভ্র মুখখানি কিও দক্ষণ কাপড়ে বাঁধা থাকায় রক্তিম বর্ণ ধারণ করেছে। শেহের এই শুভ্র বদনটি গোলাপের মতো গোলাকার নয়, টিউলিপের মতো ঈষৎ লম্বাটে মুখাবয়বে রয়েছে হরিণীর ন্যায় মনোহরি আখি যুগল। সে হরিণী আখি যুগলে মায়া আছে, আছে গোপন কষ্টের ছায়া। ভ্রমর কালো ভ্রু যুগল আর তীরের ন্যায় সুচালো ঘানেন্দ্রিয় চেহারা এনেছে বাহারি সৌন্দর্য। শিশির স্নাত গোলাপের পাপড়ির ন্যায় ওষ্ঠাধর আর রেশম কমল দীর্ঘল কেশ যেন মেয়েটিকে করেছে অপরূপা, অনন্যা, মোহময়ী, মনোহরী। এ রূপের জাদুতে মুগ্ধ হয়েও আশা পূরণ হল না রূপমের। পুলিশ দেখে পালিয়েছে কোথায় কে জানে। একজন লেডি পুলিশ সহ বেশ কয়েকজন পুলিশ ঢুকেছে বাড়িতে। শেহেরকে গাড়ি থেকে নামতে দেখে একজন পুলিশ এসে জিজ্ঞাসা করল, কাজী সাহেব, বুয়া আর দারোয়ানটাকে কি শাস্তি দিতে চান আপনি? ওরা তিনজনই যেন চুপসে গেল ভয়ে। শেহের কৌতূহলী কণ্ঠে বুয়াটাকে শুধিয়েছে। আপনার স্বামী আছে বুয়া? না গো, ডিভোর্স দিয়া থুইয়া গেছে গা। ঠিক আছে, কাজী সাহেবের সাথে আপনার এখনই বিয়ে হবে। কাজী সাহেবের পানে চেয়ে ঈষৎ লাজে মাথায় ঘোমটা তুলে দিল বুয়াটা। কাজী সাহেব তো রেগে মেগে প্রশ্ন করেছে শেহেরকে। আমি কি আজকে বিয়ে করতে চাইছি? শেহেরও ঠিক একই ভঙ্গিতে পাল্টা প্রশ্ন করেছে। তাহলে আমি কি আজকে বিয়ে করতে চেয়েছি? আপনি আমার বিয়ে পড়াতে চলে এসেছেন কেন? জবাব নেই কাজী সাহেবের, ভীত কণ্ঠে। শেহের নিজেই কণ্ঠে জোর দিয়ে পুনরায় বলল, আজ এবং এখন আপনার বিয়ে হবে। এবার প্রতিবাদী হয়েছেন কাজী সাহেব। আমার অমতে আপনি আমারে বিয়ে করাইতে পারেন না ম্যাডাম। তাহলে আমার অমতে আপনি বিয়ে পড়াতে চলে এসেছেন কেন কাজী সাহেব? ভুল হয়ে গেছে, এমন ভুল আর হইব না ম্যাডাম। কাজী সাহেব কিছুক্ষণ আগে ঠোঁট কামড়ে শেহেরকে মাল বলেছে, সেসব ভেবেই প্রতিবাদী হলো মেয়েটি। মেয়ে মানুষের সাথে বাজে ভঙ্গিতে কথা বলার অভ্যাস আপনার। সহজেই তো ছেড়ে দিতে পারি না আপনাকে। কান ধরে প্রতিজ্ঞা করুন, মেয়ে মানুষের সাথে কোনো ধরনের অন্যায় করবেন না। কানে না ধরলে হইব না। হবে, বুয়ার সাথে আপনার বিয়ে তাই হবে শুধু। পুলিশি সাপোর্টে কাজী সাহেব, বুয়া এবং দারোয়ান তিনজনকেই কান ধরে উঠবস করিয়ে ছেড়ে দিয়েছে শেহের। নিজেও বাড়ির পথে ফিরে আসার চিন্তা করল। এরই মাঝে সানানরা এসে পৌঁছেছে স্পটে। কাজিনদের গাড়ি দেখে পরম খুশিতে শেহের দৌড়ে গেল নিকটে। ছল ছল নয়ন মেয়েটির। উৎকণ্ঠিত ভঙ্গিতে 3 লন্ডন বয় ঝটপট নামল গাড়ি থেকে। সানান এগিয়ে এসে ভীষণ বিচলিত কণ্ঠে প্রশ্ন করল, তুই ঠিক আছিস শেহের? ঠিক আছি, পুরোপুরি ঠিক আছি, কিন্তু আপনারা কিভাবে এলেন এখানে? আমরা এই মেইন রাস্তা ধরেই পাত্রী দেখতে যাচ্ছিলাম। এই দিকটায় এক খাবার হোটেলে লাঞ্চ সারতে গিয়ে দেরি হলো। এরই মাঝে পুলিশ জানালো সবকিছু। কিন্তু পুলিশ আপনাদের নাম্বার জানলো কিভাবে? জানি না, এখনো কিচ্ছু জানি না। তুই গাড়িতে উঠে বস, আমরা পুলিশকে ধন্যবাদ দিয়ে আসি। সানান সায়ন চিন্তিত ভঙ্গিতে এগিয়ে গেল পুলিশের নিকটে। রাস্তার ওপাশে সেই মধ্যবয়সী ভদ্রলোক এখনো চুপি চুপি দাঁড়িয়ে। শেহের লেডি পুলিশের নিকটে গিয়ে ইশারায় ভদ্রলোককে দেখিয়ে শুধালো, ওই লোকটাই কি আমার কিডন্যাপিংয়ের ঘটনা আপনাদেরকে জানিয়েছিল? লেডি পুলিশ চমকিত কণ্ঠে জবাব দিল, না না। তাহলে কিভাবে খবর পেলেন আপনারা? আর আমার কাজিনদের নাম্বারই কিভাবে পেল পুলিশ? তোমাদের পাশের বাড়ির একজন দেখেছিল তোমাকে কিডন্যাপড হতে। সে লোকই পুলিশকে কল দিয়েছে। আর ডক্টর সানান সায়নের ফোন নাম্বার দিয়েছেন আমাদেরকে। আচ্ছা, আমাদের পাশের বাড়ির সে লোকের নাম কিংবা ফোন নম্বর দেয়া যাবে? না, তোমার এসব জানার প্রয়োজন নেই। এসব ব্যাপার পুলিশ জানলেই হবে। তুমি আপাতত সাবধানে থেকো। এই এই এই
এরই মাঝে পুলিশের সাথে কথা সেরে সানান ডাকল শেহেরকে। ভাইয়া, তুমি কি ওকে আমাদের বাড়ির মুরগি ভেবেছ নাকি? আয় আয় করে তো মুরগিকে ডাকে। চুপ কর বেয়াদব, সব জায়গায় ফাজলামো না করলেই হয় না। সানানের ধমক খেয়ে শামস উঠে গেল গাড়িতে। শেহেরও নিরাশ বদনে ধীর পায়ে এসে গাড়িতে উঠেছে। সানান গাড়ি স্টার্ট করল শক্ত হাতে। সায়ন শামস বসেছে পেছনের সিটে, বিষণ্ণ শেহের ড্রাইভিং সিটের পাশের সিটে। সেই মুখ ঢেকে রাখা অচেনা ভদ্রলোককে শেহের দেখাতে চেয়েছিল কাজিনদেরকে, কিন্তু এবার আর খুঁজে পাওয়া গেল না তাকে। শেহের যখন লেডি পুলিশকে ইশারায় দেখায়, তখনই ভদ্রলোক কেটে পড়েন আড়ালে। এ যেন এক সুপরিকল্পিত লুকোচুরি খেলা। সে অচেনা ভদ্রলোকের বিষয়ে শেহের কাজিনদেরকে বলল, জানেন, আমি যখন ভার্সিটি থেকে বের হই তখন এক ভদ্রলোক ভার্সিটির সামনে ছিলেন। ভার্সিটির ওখান থেকে বহু পথ চলে আসার পরে আমি কিডন্যাপড হই। আমায় কিডন্যাপড করে আনা হলো রূপমদের এই বাড়িতে, কিন্তু অবাক ব্যাপার হচ্ছে এখানেও সে ভদ্রলোক হাজির। আমার কেন যেন মনে হচ্ছে উনি আমায় ফলো করছেন। কি জানি কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা আমার বিরুদ্ধে। এর মধ্যে আর ভার্সিটিতে আসতে হবে না তোকে, কয়েকটা দিন ক্লাস বন্ধ দে। কিন্তু বুধবার তো ভার্সিটিতে আমার কাজ আছে। বুধবার আমাদেরও তো ব্যস্ততা আছে, তুই একা এলে সাবধানে আসিস। এরপরে সায়ন ব্যস্ত হয়ে গেল পাত্রীপক্ষের সাথে ফোন কলে। পাত্রীদের ওখানে পৌঁছতে বিলম্ব হবার কথা জানিয়ে দিয়েছে। বিষণ্ণ শেহের আর কোনো কথা বলেনি গাড়িতে বসে। আধা ঘন্টা পরেই গাড়ি এসে থামল ওদের বাড়ির সম্মুখে। সায়ন হুঁশিয়ার করে বলল, শেহের, কিডন্যাপিংয়ের ঘটনা জানে ছোট চাচার ফ্যামিলির কেউ না জানে, তাহলে চাচি আর সামিরা তোর চরিত্রে কলঙ্ক দিয়ে ছাড়বে। সানানও তৎক্ষণাৎ সম্মতি জানায় যমজ ভাইয়ের কথায়। শেহের ইশারায় সায় দিয়ে গাড়ি থেকে নেমে গেল। চুপটি করে পা বাড়ালো বাড়ির তোরণ ধরে। পা যেন চলতে চায় না আজ। সীমাহীন দুশ্চিন্তা আর হতাশায় হৃদয়টি বড্ড অস্থির। ওইদিকে 3 লন্ডন বয় ফিরে গেছে উল্টো পথে, পাত্রী দেখার অভিপ্রায়ে। ঘরে ফিরে দাদির কক্ষদ্বার বন্ধ করে কেঁদে কেঁদে রূপমের নামে নালিশ দিল শেহের। বয়োবৃদ্ধা দাদির কিচ্ছু করার নেই, শুধু অশ্রুজল নয়নে সান্ত্বনা দিচ্ছে নাতনিকে। ক্লান্ত পাখিরা বহু পথ ঘুরে ফিরে এসেছে আপন নীড়ে। সাঁঝের মায়া ভুলে রাতের আধার নামছে ধীরে ধীরে। পুরো পৃথিবী যেন এক মোহমায়ার বাঁধনে মগ্ন। প্রকৃতির এই মায়ার মাঝে নিশ্চুপ শেহের বসে আছে নিজ কক্ষে। মৃদু আলোয় বসে আনমনে ভাবছে আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা। আজ যদি পুলিশ না জানত, তবে হয়তো রূপমের কালো জীবনের সাথে জড়িয়ে যেতে হতো। হয়তো সব রঙিন স্বপ্নগুলোই উড়ে যেত দূরে, বহু দূরে। হয়তো আর কখনো কোনো স্বপ্নপুরুষের হাতে হাত রাখার বাসনাও জাগত না মনের গহীনে। 20 বছরের জীবনে লালন করা সব স্বপ্ন, সকল আশার কাফন রচিত হতো আজই। এসব ভাবনার মাঝেই এক প্রশ্ন এসে নিরন্তর দোলা দিচ্ছে শেহেরের মনে। কিডন্যাপিংয়ের ঘটনা কে জানালো আজ পুলিশকে? সেই অচেনা ভদ্রলোককেও মনে পড়ছে আজ বারবার। কে এই লোক? কেন অনুসরণ করছে আমায়? পুলিশ কি কিছু জানে এ লোক সম্পর্কে? না, কি করে জানবে? কেউ তো পুলিশকে ইনফর্ম করেনি। আচ্ছা, যদি থানায় গিয়ে পুলিশকে বলি যে আমি এক পুলিশ কর্মকর্তার মেয়ে, তবে কি আমায় সাহায্য করবে লোকটির পরিচয় জানতে? সাহায্য চাইতে গেলে কি পুলিশ আমার কাছে টাকা চাইবে? লোকটি যদি জেনে যায় আমি তার পরিচয় জানতে চেয়েছি, তাহলে কি কোনো ঝামেলা করবে? নিরন্তর ভাবনা স্রোত আসছে শেহেরের মনে, যেন ভাবনার অতল গভীরে তলিয়ে যাচ্ছে মেয়েটি। বছর 5 আগে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে এক দুর্ঘটনায় এসপি আরমান আহমেদ ইহলোক ত্যাগ করেন। তখন এসপি আরমান আহমেদের পোস্টিং ছিল কুমিল্লায়। পোস্টিং স্থলেই একাই থাকতেন তিনি। জন্মের মাসখানেক পরে মায়ের মৃত্যু হলে দাদি মেহেরুন্নেসাই মূলত লালন পালন করেন শেহেরকে। দাদা দাদি দুজনই নাতনিকে নিয়ে পুত্র আরমানের পোস্টিং স্থলে থাকতেন। শেহেরের বয়স যখন 5 বছর, তখন বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন দাদা। অসুস্থ হওয়ার পর থেকেই গ্রামের বাড়িতে ফেরার ইচ্ছে ছিল বৃদ্ধের। সে ইচ্ছে পূরণে শেহেরকে নিয়েই গ্রামে ফিরে আসেন দাদা দাদি। স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করানো হয় মেয়েটিকে। পুলিশ অফিসার বাবা ছুটিতে বাড়ি ফিরতেন একমাত্র কন্যাকে দেখতে। এভাবেই আসা যাওয়ার মাঝে কেটে যায় 2 বছর।
অতপর এক নিষ্ঠুর রাতে বয়োবৃদ্ধা দাদা বিদায় নেন পৃথিবী থেকে। কিছুদিন পরে দাদির সাথে ছোট্ট শেহের আবারও ফিরে যায় বাবার কর্মস্থলে। দাদিকে নিয়ে বাবার সাথেই শৈশবের বাকি দিনগুলো কেটে যেতে থাকে মেয়েটি। মাতৃহারা হলেও বাবা সানন্দে রাখার চেষ্টা করেছেন মেয়েটিকে। কয়েক বছর পরে বিদেশি মিশনে যাবার ডাক আসে বাবার। তখন শেহের আবার বাড়ি ফিরে আসে দাদির সাথে। এখানকার স্কুলে ভর্তি করিয়ে দেয়া হয় মেয়েটিকে। পড়াশোনায় ভালোই মনোযোগী ছিল মাতৃহারা মেয়েটি। কৃতিত্বের সাথেই পেরিয়ে যাচ্ছিল স্কুলের দিনগুলো। শেহের যখন ক্লাস 9-এ পড়ে দিকে, তখন মিশন শেষে বাবা ফিরে আসেন দেশে। বাবা ভেবেছিলেন এসএসসির পরে মেয়েকে নিয়ে যাবেন নিজের কাছে। বাবা মেয়ের আবার খুশির দিন শুরু হবে একটু একটু করে। সে প্রতীক্ষায় থেকে বাবা আরমান আহমেদ এসপি হিসাবে জয়েন করেন কুমিল্লায়। পরিবারকে না জানিয়ে কোথাও যেতেন না এসপি সাহেব। সেদিন হঠাৎ না জানিয়ে কেন গিয়েছিলেন পার্বত্য অঞ্চলে, সে প্রশ্নের জবাব আজও মিলেনি। সেখানেই রাতে ঘটল এক অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা। সে প্রিয়হারা রাতে পিতাকে হারাবার বার্তা এসেছিল শেহেরের জীবনে। মাকে হারিয়ে বাবার ছায়ায় বেড়ে ওঠা মেয়েটি হয়ে যায় পুরোপুরি এতিম, ভীষণ একা, বড্ড নিঃসঙ্গ। বাবার মৃত্যুর সময়ে শেহেরের বয়স ছিল 15 বছর। আরমান আহমেদের সঞ্চিত এবং মৃত্যু পরবর্তীকালে প্রাপ্ত সকল অর্থের দায়িত্ব মা মেহেরুন্নেসায় বুঝে নিয়েছিলেন। কিন্তু ছোট চাচা সাদেক আহমেদ বিভিন্ন বাহানায় মায়ের কাছ থেকে টাকা নিয়ে যেতেন। শেহেরের মৌলিক চাহিদা মেটাতেই দাদিকে হিমশিম খেতে হতো। লন্ডন থেকেও বড় চাচা ডক্টর আন্দালিব প্রচুর টাকা পাঠাতেন মাকে এবং এতিম ভাতিজিকে। সব টাকাই ছোট চাচা সাদেক আহমেদ এবং চাচি রাহেলা বেগমের পেটে। এরই মাঝে ঘটে যায় আরেক দুর্ঘটনা। শেহেরের বয়স তখনও 18 বছর হয়নি। একদিন ছাদের সিঁড়ি থেকে পড়ে দাদির কোমর ভেঙে যায়, মাথাও আঘাতপ্রাপ্ত হয়। অপারেশনের প্রয়োজন হয় মেহেরুন্নেসার কোমরে। মাথায়ও চিকিৎসার প্রয়োজন একই সাথে। চিকিৎসায় অনেক খরচ হবে এমনটাই কনিষ্ঠ পুত্র সাদেক জানান মেহেরুন্নেসাকে। ডাক্তার আন্দালিব লন্ডন থেকে চিকিৎসা খরচ পাঠাতে পারবেন না, এই খবরও দেয়া হয় বৃদ্ধাকে। নিজ জীবন বাঁচানোর তাগিদে ব্ল্যাঙ্ক চেকে সাইন করে দিয়েছিলেন মেহেরুন্নেসা। তখন শেহেরের বাবার সব টাকা উঠিয়ে নেন ছোট চাচা সাদেক আহমেদ। অথচ লন্ডন প্রবাসী ভাই ডক্টর আন্দালিবের নিকট থেকেও তিনি চিকিৎসার দ্বিগুণ খরচ আদায় করেছিলেন। শুধু কি এখানেই শেষ? এককালীন টাকা ব্যতীত বাবার পেনশন স্বরূপ মাসিক একটি অ্যামাউন্ট পেত শেহের। মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সে টাকাও দাদি বুঝে নিয়েছিলেন। দাদির অসুস্থতার সময় পেনশনে সে মাসিক টাকারও 12টা বাজিয়েছেন ছোট চাচা। পুরো একটি চেক বইয়ের সব পৃষ্ঠায় সাইন নিয়েছেন মেহেরুন্নেসার নিকট থেকে। চরম ধুরন্ধর এই সাদেক রাহেলা দম্পতি। মেহেরুন্নেসার সাইনকৃত চেক বইয়ের পৃষ্ঠা শেষ হয়ে যাবে বলে প্রতি মাসে টাকা তুলতেন না। কয়েক মাস পর পর একসাথে অনেক টাকা তুলতেন একটি চেক ব্যবহার করে। এখন আর শেহের ওই চেক বইয়েরও খোঁজখবর নেয় না। আগে বাবার পেনশনের টাকার কথা জিজ্ঞেস করলে চাচা চাচি তেড়ে আসতো মারতে, তাই বহু আগেই চুপ হয়ে গেছে শেহের। মেয়েটি জানে সব টাকাই যাচ্ছে উনাদের পেটে, তবুও বাঁচার তাগিদে থাকতে হচ্ছে অবলা হয়ে। নিজের বাবা মা নেই, কি করবে, কোথায় যাবে? ঝামেলা করলে হয়তো বাড়ি থেকেও বের করে দিতে পারে। এসব ভেবে পড়াশোনার খরচের বাইরে এখন আর কিছুই চায় না। পড়াশোনার খরচ চাইলেও ছোট চাচা ফোন দিয়ে টাকা আনেন লন্ডন থেকে। বাবার সঞ্চিত অর্থ ছোট চাচা আত্মসাৎ করার পর থেকে শেহেরের কষ্ট বেড়েই চলছে। ছোট চাচা সাদেক আহমেদেরও আল্লাহ বিচার করেছেন। হাই স্কুলের চাকরিটি চলে গেছে তার, তবুও শিক্ষা হয়নি। চাচাকে নিয়ে ভাবে না শেহের। নিজের জীবনের অবর্ণনীয় কষ্টেরই যেন শেষ নেই। অন্যের কথা ভাববার সময় কই? আজও হয়তো এক কষ্টের জীবন শুরু হতো। শেহেরের অবাধ্য মন বারবার জানতে চায় কার উশিলায় আল্লাহ আজ বাঁচিয়েছে রূপমের হাত থেকে। মেয়েটির এসব দিশেহারা ভাবনার মাঝেই সানানরা ফিরে এসেছে পাত্রী দেখে। ওদেরকে ফিরতে দেখে সামিরা দৌড়ে এলো শেহেরের কাছে। এসেই উৎকণ্ঠিত কণ্ঠে বলল, চল শেহের, যাইয়া শুনি পাত্রী পছন্দ হইছে কিনা। শেহেরের সাথে তেমন কোনো বিষয়েই মিল নেই সামিরার, তবে শুধু একটি বিষয়ে মিল দুজনের, সেটা নায়িকা হবার স্বপ্ন। বাদবাকি সব কিছুই বিপরীত। এই যে এখন সানানদের নিকটে যাবার ইচ্ছেটাও মিলছে না সামিরার সাথে। সামিরা জোর করে শেহেরকে টেনে নিয়ে গেল ওদের কক্ষে। সানান নেই এখানে, ছেলেটি রয়েছে দাদির ঘরে। সামিরা এসেই কৌতূহলী কণ্ঠে সায়নকে জিজ্ঞেস করল, পাত্রীরা কি আমাদের চেয়ে সুন্দর? তোর চেয়ে বহুত বহুত সুন্দর।
কিন্তু শেহেরের ধারে কাছেও না। মৃদু হেসে সায়ন একবার তাকিয়েছে, জবাব নেই তার নির্বাক কণ্ঠে। সামিরা পুনরায় প্রশ্ন করল। শামস জবাব দিয়েছে সামিরাকে বিদ্রুপের সুরে। সামিরার বদনছানি মলিন থেকে মলিনতর হয়ে গেল ক্ষণিকেই। বেচারি তো 3 লন্ডন বয়ের যে কোনো একজনের সাথে ভাব করতে পারলেই খুশি। পাত্রীর কথা শুনে আনমনে ভাবছে যমজ দুজন, হয়তো আমার হাত ছাড়াই হয়ে গেল। শেহেরের এখনো আগ্রহ নেই কোনো কিছুতে, মা নেই বাবা নেই, তার আবার কিসের এত পছন্দ? দাদির ইচ্ছেতেই হোক বিয়ে। সামিরা মেয়েটা অলরেডি 2টো প্রেম করে ফেলেছে, তারপরেও লন্ডনী চাচাতো ভাইদের আগমনে বেসামাল হয়ে যায়। এই যে শামস অপমান করল, তাতেও লাজ হবে না ওর। শেহের শুনেছে শামসের বিদ্রুপাত্মক কথা, শেষ হবে মনোযোগ নেই ওর। বেচারি রয়েছে তার নিদারুণ নিয়তির ভাবনায়। এই সব ভাবনার দোলাচলের মাঝেই দাদি উচ্চস্বরে ডাক দিল শেহেরকে। মেয়েটি দ্রুত গতিতে দৌড় দিল লন্ডন বয়দের কক্ষ থেকে। এদিকে সানান বের হচ্ছিল দাদির কক্ষ থেকে। শেহেরের এলোমেলো দৌড়ের ধাক্কায় বেচারা পড়ে গেল ফ্লোরে। শেহের কি ধাক্কা দিয়ে স্থির রয়েছে নাকি? বেচারাও তাল হারিয়ে পড়ে গেল সানানের বুকে। দুজনেরই আঘাত লেগেছে আলতো করে। সানানের বুক থেকে মাথা উঁচু করতেই চেয়ে দেখে হুজুর দাদা রয়েছে পাশে দাঁড়িয়ে। হুজুরের চমকিত গোল গোল নয়ন থেকে রাগের বিস্তার হচ্ছে পুরো বদনে। বেচারি শেহের দিক বিদিক শূন্য হয়ে মুখ লুকিয়েছে সানানের বুকে। আর ডাক্তার সাহেব তো এখনো দেখেননি হুজুরকে। বজ্রকণ্ঠে ধমকের সুরে শেহেরকে বললেন, দেখ কিরে, কি হলো তোর? উঠছিস না কেন? জবাব নেই দিশেহারা শেহেরের। সানান ধাক্কা দিয়ে বলল, বেয়াদব, তুই কি আজ আমার বুকেই শুয়ে থাকবি নাকি? চালায়া যাও, বুকের জমিনটাই তো লুটায় দিছ বিয়ার আগেই। প্রচণ্ড রাগে বিরক্তির সুরে বলে ওঠে হুজুর। দাদার কণ্ঠ শুনে সানান চমকে গিয়ে শেহেরকে ধাক্কা দেয় আরও দূরে। হুজুর দাদা যদিও নিজের দৃষ্টি সংযত রাখতে সরে গেছেন আড়ালে, তবুও আচানক ঝড়ের পূর্বাভাসে বেচারা সানানের বদনখানি মেঘমলিন। হতাশায় আজ শির নুইয়ে পড়তে চায়। বারবার কি বলা যায়, এটা অ্যাক্সিডেন্ট? হুজুরের এহেন বারংবার রসিকতার ছালা পড়েছে শেহেরের হৃদয়ে। হৃদয় বাসিতে বেজেছে প্রেম প্রেম ছন্দের মাতাল সুর। সানানের বুক থেকে উঠে বেচারি একবার তাকিয়েছিল আধো লাজে। সে লাজে হারাবার এক বর্ণিল স্বপ্ন এলো মন বাতায়নে। মেয়েটির হারাবার এমন রঙিন ভাবনার মাঝে অনল ঝরা বদনে সানান বলে যায়, মরার আর সময় পাস না, তুই আর আমার ধারে কাছে আসিস না রে। এরই মাঝে হুজুর দাদা এগিয়ে এসেছেন বোন মেহেরুন্নেসার কক্ষে। হুজুর আজ আর কোনো কথা বাড়ায়নি সানানের সাথে। বেচারা নাতিও ফিরে গেছে নিজ কক্ষে। হুজুর আগামীকাল সকালেই ফিরে যাবে এ মসজিদ থেকে, তাই আজ বোনের নিকট থেকে বিদায় নিতে এলো। কিছুক্ষণ আলাপ সেরেছে বোনের সনে। ফিরে যাবার পূর্বে হতাশ বদনে কোমল সুরে সানানকে ডেকে বলে যায়, শুনলাম আজকে পাত্রী দেখে আসছো, এতিম মায়াডারে বিয়া করতে পারত না ভাই? মুরব্বি ফিরে যাবে নিজ গন্তব্যে, আবার কবে দেখা হয় কে জানে। তাই সানান এবার আর প্রত্যুত্তর করেনি। বিদায় লগ্নে শুধু লাজুক হেসে হুজুরকে জানায়, দাদা, শেহের আমার চেয়ে অনেক ছোট, পুরো 8 বছরের ছোট। বলেই দীর্ঘশ্বাস ছেড়ে হনহনিয়ে বের হয়ে যায় হুজুর। সানান ছোট ভাই শামসকে ইশারা করে হুজুরের পিছু নিতে। হতাশ মুরব্বির মন ভালো করে দেওয়ার আদেশ দেয় ছেলেটিকে। দ্রুত পায়ে বাড়ির গেট অবধি চলে গেছেন হুজুর। শামস আরও দ্রুত গিয়ে দাঁড়ায় হুজুরের সম্মুখে। দুষ্ট হেসে রসিকতার সুরে বলে, দোস্ত, কি অবস্থা তোমার? কি কইলা তুমি? আমি তোমার মতো হাফ প্যান্ট পরা মানুষের দোস্ত হইতে চাই না। কই, আমি তো এখন ফুল প্যান্ট পরা। গতকাল দুপুরেও কিন্তু তোমাকে হাফ প্যান্ট পরা দেখছি। জান, আর হাফ প্যান্ট পরব না। হুজুরের বাহুতে বাহু ঢুকিয়ে বলে যায় শামস। সত্যি কইতেছ তো? এই কথা রাখতে পারবা তুমি? চেষ্টা করব। মাশাআল্লাহ। আচ্ছা দোস্ত, তুমি বারবার ভুল দরজায় নক করো কেন? হ্যাঁ, বুঝি নাই শামস। সানান ভাইয়ের বিয়ের কথা না বলে আমার বিয়ের কথা বলতে পারো না? ধুমিয়া। আচ্ছা, বিয়ের দরকার নেই, তুমি আমার একটা কথা রাখবা দোস্ত? কি কথা? আবার কবে দেখা হয় জানি না, তুমি আমায় একটা গান শোনাও তো হুজুর দাদা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোনো লাভ নাই, গান না শোনালে আমি আজ ছাড়বই না তোমাকে। এই যে আরো শক্ত করে তোমার বাহু আটকে নিলাম। এই মিয়া, ভালো হইব না কিন্তু। তাহলে গান শোনাও। আরে ভাই, গানটান আমি তেমন শুনি নাই, ছোটকালে একটু গাইতাম। ছোটকালেরটাই শোনাও না দাদা। তাইলে শোন। গাও।
তাইরে নাইরে বন্ধুরে কুমড়া খাইলো ইন্দুরে। শামস হো হো করে হেসে ওঠে হুজুরের গান শুনে। শামসের আনমনা হবার সুযোগে হুজুরও দেয় ভো দৌড়। নাতি শামস যেমন দুষ্ট, এই রসিক হুজুরও তেমনই নাছোড় বান্দা। হুজুরের তাইরে নাইরে গান গাইতে গাইতে শামস এসে বসে পুকুর ঘাটে। ঘাটের এখানকার ইলেকট্রিক লাইট নষ্ট। মোবাইলের আলোয় ঘাটের একটি বেঞ্চটি ভালো করে দেখে শামস সেটিকে এড়িয়ে বসে যায় উল্টো বেঞ্চে। এই পর্বটা অনেক বড়। আমার সুলতানা তানি নামক ফেসবুক পেজ ব্যতীত অন্য কোথাও পুরো পর্ব খুঁজে পাবেন না। ফেসবুকে সুলতানা তানি লিখে সার্চ দিলে আমার গল্পের পেজ পেয়ে যাবেন। দুই চাচাতো ভাইয়ের পাত্রী পছন্দ হয়ে যাওয়ায় সামিরা দিশেহারা। কুটিল মেয়েটি ভাবছে আমি গিয়ে বরং শামসকে পটাই। সামিরার মা রাহেরাও শামসকে পটানোর নির্দেশ দিয়েছে মেয়েকে। মায়ের সাথে পরামর্শ করেই সামিরা চলে আসে পুকুর ঘাটে। শামস ভালোই অনুধাবন করতে পেরেছে সামিরার মনোবাসনা, কিন্তু কাউকে দেখে উঠে যাওয়াটাও তো অশোভন, তাই ঘাট থেকে এখন সরে যাওয়াটা ঠিক নয়। তবে সামিরাকে শিক্ষা দেওয়ার ফোন দিয়ে শামস গিয়ে বসেছে উল্টো পাশের বেঞ্চে, কারণ বেচারা ভালোই জানে যে সামিরা তার পাশে এসেই বসবে। বেয়ারা ছেলেটির ভাবনাও ভুল নয়। আবছা আলোয় সামিরা এসেই বসে পড়ে তার পাশে। বসেই এদিক সেদিক মোড় দিয়ে বলে ওঠে, জায়গাটা ভেজা ভেজা কেন? আঠালো কিছু একটা পোশাকে লেগে গেল তো। শামস মুখ চেপে হাসে দুষ্ট বদনে। পেছনে থেকে আঠালো জিনিসের খানিকটা হাতে এনে নাকে ধরতেই দাঁত মুখ খিচে বমি করার উপক্রম হয় সামিরার, কারণ সেটা ছিল মুরগির বিষ্ঠা। শামস হো হো শব্দে হেসে বিদ্রুপের সুরে বলে, ওয়াক, ঠু, তোর জামা কাপড়ও বিষ্ঠার গন্ধ, যা এখান থেকে। তুমি ওই বেঞ্চ থেকে এই জায়গায় আসছো আমারে বোকা বানাইতে? অবশ্যই মালিকা হামিরা, ভবিষ্যতে আর আমার ধারে কাছেও ঘুরঘুর করবি না। আমার নাম সাদিকা সামিরা, মালিকা হামিরা না। শুনছি তো, তোর নাম মালিকা হামিরা। সামিরা মুরগির টয়লেট মেখে বিষণ্ণ বদনে ফিরে আসে ঘরে। বেচারা শামস পায়ের উপর পা তুলে হাসতে থাকে আনমনে। দিবানিশির আলো আধারের খেলায় পেরিয়ে গেছে 2 দিন। এরই মাঝে সানান ফোন করে শাসিয়েছে রূপমকে। আজ মঙ্গলবার, সাঁঝের আলোয় জ্বলজ্বল করছে শেহেরদের বাড়িটি। এই মায়াবী সাঁঝে নিজ কক্ষে পত্রিকা পাঠে মগ্ন শেহের। আচানক ডাক এলো দাদির কক্ষ থেকে। শেহের দৌড়ে যায় সেখানে। নাতনিকে দেখেই দাদি উল্লাসিত বদনে জানায়, তোর পথের কাটা দূর হইছে রে শেহের, আলহামদুলিল্লাহ পর। কি মানে? তোর বড় ফুপু আলায়ায় ফোন দিছে, রূপমের নাকি বিয়া ঠিক হইছে এই শুক্রবারে। কি কও দাদি, কার সাথে বিয়া ঠিক করলো এত তাড়াতাড়ি? ওদের পাশের বাড়ির মোকামেলের বোনের সাথে। ওহ, কিন্তু মোকাম্মেলের বোনের তো একটা প্রেম ছিল। সেইটা থাউক, বিয়ার পরে সব ঠিক হইয়া যাইব। আমার বিলাতি নাতিগোর ধমকে কাজ হইছে, রূপম যে তোর পথ থেকে সইরা গেছে এইটাই বড়। জানি না দাদি, এত তাড়াতাড়ি বিয়া ঠিক করলো কেমনে? আর ওই মাইয়াডাই প্রেমিক রাইখা বিয়াতে রাজি হইল কেমনে? পৌরসভার মেয়র বাতেনের একমাত্র পোল্লা রূপম। ধন সম্পদ কোনো কিছুর অভাব আছে? মাইয়া তো এমনিই রাজি হইব। হইতে পারে। দাদির কক্ষ থেকে আনমনে বের হয়ে যায় শেহের। আগামীকাল বুধবার, ভার্সিটিতে যেতে হবে, কিছু কাজ করতে হবে এখন। মেয়েটি মগ্ন হয়েছে নিজ কাজে।